ব্যবসায়ের জন্য ওয়েবসাইট প্রয়োজন। এরপরে ই-কমার্স ওয়েবসাইটটা ফুলি কিভাবে আপনারা ম্যানেজ করবেন, প্রোডাক্ট আপলোড, এডিট, ডিলিট থেকে শুরু করে ই-কমার্সটাতে প্রোডাক্ট যখন অর্ডার হবে সেটা কিভাবে ম্যানেজ করবেন, সেটা কিভাবে দেখবেন, পুরো বিষয়টাই থাকবে। আর সাথে ওয়েবসাইট সিকিউরিটির বিষয়টা একটু থাকে। আমরা ওয়েবসাইট তৈরি করি কিন্তু সিকিউরিটি বিষয় নিয়ে অতটা চিন্তা করি না বা কাজ করি না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটু জেনে রাখা ভালো। এই তিনটা বিষয় আজকে থাকবে। প্রথমে আমরা যাই একজন ব্যবসায়ের জন্য ওয়েবসাইট কেন প্রয়োজন এইটাতে। আপনারা যারা আছেন বলতে পারেন যে আসলে ব্যবসায়ের জন্য ই-কমার্স ওয়েবসাইটটা কেন প্রয়োজন, বা এর সুবিধা কি, বা এটা কেন দরকারি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এখন আপনারা একটা বিষয় জানেন যে আপনারা যে ব্যবসাটা করেন সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার খুব সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। আমরা যদি দারাজ দেখি, চাল ডাল দেখি, এরা খুব সহজে তাদের সব প্রোডাক্টগুলো আমাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারে। আমরা খুব সহজেই তাদের যে প্রোডাক্টগুলো আছে তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা কালেক্ট করতে পারি বা পেতে পারি। কিন্তু আমরা প্রথম যে উদাহরণটা টানবো, আমরা আসলে বাংলাদেশে ফেসবুক পেজটাকে বেশি প্রেফার করি, ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করি। তো বাংলাদেশে অনেক ফেসবুক পেজ আছে ফ্যাশন রিলেটেড। যদি ধরেন আমি ফ্যাশন রিলেটেড কোনো পেজে গেলাম, বাংলাদেশ বা ইন্টারন্যাশনালি কোনো পেজ, মনে করেন মেকপিওন একটা ই-কমার্স ওয়েবসাইটের ফেসবুক পেজ, বা একটা ই-কমার্স ব্যবসার একটা ফেসবুক পেজ। তো এই ফেসবুক পেজে আপনি দেখেন যে এখানে একটা পোস্ট আছে অক্টোবর 17-তে, এখানে একটা বাচ্চাদের প্রোডাক্টের ছবি দিয়ে ডেসক্রিপশন দিয়ে আপলোড করা আছে। তেমনি তারপরেও দেখেন যে আরো অনেক কিছু অ্যাড করা আছে। এখন আপনি একটা জিনিস হিসাব করেন যে আপনি দিনে যদি 5টা করে প্রোডাক্ট আপলোড দেন, তাহলে আপনার 30 দিনে প্রোডাক্ট আপলোড হবে কয়টা, বা পোস্ট হবে কয়টা? প্রায় 150টা। এখন আপনি যদি মনে করেন যে আপনার ক্লায়েন্ট যে সে 30 দিন আগে কোন পোস্টটা করছে বা কোন প্রোডাক্ট আপলোড করছে এটা আমি দেখব, তাহলে তাকে কি পরিমাণে স্ক্রল করে ওই জায়গাতে পৌঁছাইতে হবে, একটা জিনিস চিন্তা করেন। আর এখানে কোন ক্যাটাগরির কি প্রোডাক্ট, এটা মিক্সড ব্যাপার। এখান থেকে এইভাবে ক্যাটালগ অনুযায়ী খুঁজে পাওয়া খুব কঠিন সে কবে কোন প্রোডাক্ট আপলোড করছে। এক কথা যে আপনি যে বিষয় জিনিসটা মানে যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন সেটা কাস্টমাররা খুব সহজে খুঁজে পাওয়ার ক্ষেত্রে ফেসবুক পেজটা মানে কতটা ইউজেবল আপনি একটু চিন্তা করেন। আপনি নিজে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন যে আমি 1 মাস আগে যে প্রোডাক্টটা আপলোড করছি সেটা আমার কাস্টমারের পাইতে কত সময় লাগবে, কত স্ক্রল করতে হবে। এখানে ওইভাবে সার্চের কোনো অপশনও নাই, মানে সার্চের অপশন থাকলেও এটা আসলে গুগলের মতো অত ভালো কাজ করে না, বা ওয়েবসাইটের মতো অত বেটার সাজেশন এখান থেকে ফেসবুকের সার্চটা এখন অত আপডেটেড হয়নি। গুগলের সার্চটা অনেক ভালো, এটা স্বীকার করতে হবে। তো এইভাবে একটা ধরেন হ্যাসেল যে আপনি যে ব্যবসাটা করতেছেন, আপনার যে প্রোডাক্ট যে অন্যর কাছে খুব সহজে পৌঁছাবেন, আপনি কি কি ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, একটা ফেসবুক পেজের মাধ্যমে এটা রিপ্রেজেন্ট করা খুব কঠিন, যেটা আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে তুলে ধরতে পারেন। যেমন ম্যাকবিয়নের ওয়েবসাইটে যদি আমরা যাই, আমার নেটটা একটু স্লো থাকার কারণে একটু স্লো লোড হচ্ছে। তো এখান থেকে ধরেন তার যে ধরনের প্রোডাক্ট দরকার, মেন ফ্যাশন, উইমেন ফ্যাশন, বেবি কালেকশন, এখান থেকে খুব সহজেই সেই ক্যাটাগরিতে গিয়ে সেই প্রোডাক্টগুলো সে খুঁজে পাবে। এখানে সার্চের অপশনও আছে যেটা আপনাকে অ্যাকুরেট সার্চ করে প্রোডাক্টগুলো এনে দেবে। তো এই যে একটা হ্যাসেলের জায়গা থেকে যে আমি যে প্রোডাক্ট বা
সার্ভিস নিয়ে ব্যবসা করতেছি, এগুলো আমার ক্লায়েন্টের কাছে সহজে পৌঁছানোর ক্ষেত্রে যে মাধ্যম যেটা প্রয়োজন, ওয়েবসাইটটা এটাকে সহজ করে দেয়, যেটা আসলে ফেসবুক পেজ বা অন্যান্য ওয়েবসাইট ছাড়া ব্যবসা করার ক্ষেত্রে এটা আসলে খুব হ্যাসেল হয়ে যায়। আর যদি ডিজিটাল মার্কেটিং করতে চান সেক্ষেত্রে তো অবশ্যই ওয়েবসাইট দরকার হবে। ফেসবুকের বাইরে যেতে চাইলে আপনাকে তখন ওয়েবসাইট কেন্দ্রিক ব্যবসা করতে হবে। তো আপনার ব্যবসাকে সহজে সবার কাছে পৌঁছে দেওয়ার সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। আর আপনি যে পণ্য বা সার্ভিস নিয়ে কাজ করেন তার বিস্তারিত খুব সহজে ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরতে পারবেন। এক কথা বলতে পারেন আপনার ব্যবসার পরিধি প্রসারণ আর ব্যবসার উন্নতিতে ওয়েবসাইট বানানো অনেক গুরুত্বপূর্ণ। এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে যখন আপনাদের ফেসবুক পেজ থেকে অর্ডার আসে, ম্যানুয়াল অর্ডার গুলা ম্যানেজ করা খুব কঠিন। কখন কোন প্রোডাক্ট অর্ডার হলো, কোনটা ডেলিভারি করতে হবে, কোনটা ডেলিভারি সাকসেসফুল হয়েছে, কোন প্রোডাক্টটা রিফান্ড আসবে, কোনটাতে অর্ডার ক্যান্সেল হয়েছে, এই জিনিসটা ম্যানুয়ালি খাতা কলমে হিসাব রাখা খুব কঠিন। বিশেষ করে এটা একটা বিশাল হ্যাসেল। যদি আপনার পার ডে 20-25টা করে প্রোডাক্ট সেল হয়, সেক্ষেত্রে এটা খাতায় হিসাব করতে গেলে সারাদিন চলে যাবে হিসাব করতে, কোনটা ডেলিভারি হলো, কোনটা হলো না, কুরিয়ারে কোনটা দিয়ে আসছেন। এই যে একটা হিসাবের যে একটা বিশাল সমস্যা তৈরি হয়, এটা আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে, কারণ ওয়েবসাইট ব্যাকএন্ড প্যানেলে সব শো করবে, কোন প্রোডাক্ট অর্ডার হয়েছে, কোনটা ডেলিভারি হয়েছে, কোনটা পেন্ডিং আছে, কোনটা ক্যান্সেল হয়েছে, কোনটা রিফান্ড করতে হবে, এগুলো আপনি খুব সহজে, কত টাকার অর্ডার হয়েছে, কোন ক্লায়েন্ট অর্ডার করছে। আরেকটা বিষয় যেটা, যে ফেসবুক পেজের মাধ্যমে যখন অর্ডার হয়, এই ফেসবুক পেজের অর্ডার গুলা আপনি করতে পারবেন না, কতগুলো অর্ডার হচ্ছে ম্যানেজ করতে পারবেন না, যেটা ওয়েবসাইটের ব্যাকএন্ড প্যানেল থেকে এটা আপনারা ম্যানেজ করতে পারবেন। এরপর আপনার পণ্যের বা সার্ভিসের বিজ্ঞাপনের একটা মাধ্যম হিসেবে ওয়েবসাইটকে ব্যবহার করতে পারেন। আমি তো একটু আগে বললামই যে ওয়েবসাইটটা পণ্য বা সার্ভিস যে কেনা বেচা করেন, এটার একটা সহজ মাধ্যম। আপনার এখান থেকে তারা ওয়েবসাইট থেকে তারা সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, প্রোডাক্টের রিভিউ দিতে পারবে, তাদের ফিডব্যাক দিতে পারবে, মানে একটা ইন্টারঅ্যাক্টিভিটি তৈরি হবে। আর বর্তমান যুগটা ইন্টারনেটের যুগ। এই যুগে ধরেন ব্যবসা করার জন্য ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের মাধ্যমে এখন মানুষ বিশ্ব জয় করে ফেলছে। তো এই ক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে, সেটা দেশি হোক বা বিদেশি হোক, খুব সহজেই আপনি ব্যবসা পরিচালনা করতে পারেন। তো ছোট পরিসরে বা বড় পরিসরে যেভাবে ব্যবসা শুরু করেন না কেন, ব্যবসাকে সহজীকরণ, অটোমেশন করতে একটা ওয়েবসাইট গুরুত্বপূর্ণ। এটা আসলে একটা ব্যবসার আদর্শ রূপ দিতে বা এটাকে ব্র্যান্ডে পরিণত করতে ওয়েবসাইটের আসলে ভূমিকা অনেক। আসলে এটা বলে বোঝানো অনেক কঠিন আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট ব্যবসার জন্য। তো আমরা এবার আসি ই কমার্স ওয়েবসাইট কিভাবে আপনারা ম্যানেজ করতে পারেন। তো ই কমার্স ওয়েবসাইট এর ক্ষেত্রে কয়েকটা বিষয় থাকে, যে প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্ট এডিট করা, ডিলিট করা। তো এইটা আমরা কিভাবে করতে পারি, একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে পারি, কিভাবে এডিট করতে পারি, কিভাবে ডিলিট করতে পারি, তো এটা আমরা দেখি। আমরা কোন একটা ই কমার্স সাইটে লগ ইন করি, আমরা একটা ই কমার্স সাইটে লগ ইন করলাম, এটা কাজ চলতেছে জাস্ট দেখানোর জন্য আমি এই ওয়েবসাইটটা এখন ব্যবহার করতেছি। এটা একটা ফ্যাশন টাইপ একটা ই কমার্স ওয়েবসাইট, মেয়েদের ড্রেস নিয়ে এরা কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু প্রোডাক্ট আপলোড করা আছে, ডেমো প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমরা কিভাবে আপলোড করতে পারি বা কিভাবে আমাদের ওয়েবসাইটে শো করবে, বা এই প্রোডাক্টটা কিভাবে আমরা এডিট করতে পারি, ডিলিট করতে পারি, এটা আমরা এখন দেখব। তো প্রোডাক্ট আপলোডের জন্য প্রথমে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড প্যানেলে ই-কমার্স, তার নিচে প্রোডাক্টস নামে একটা অপশন পাবেন। এই প্রোডাক্টসে যদি আপনারা ক্লিক করেন,
এখানে যতগুলো প্রোডাক্ট আপলোড করা আছে এটা এখানে শো করবে, যতগুলো প্রোডাক্ট আমাদের আপলোড করা আছে। এখন আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করব, এর জন্য এখানে অ্যাড নিউ অপশন আছে। অ্যাড নিউ অপশনে প্রথমে গেলে যেটা আমরা দেখব যে অ্যাড নিউ প্রোডাক্ট, এরপরে প্রোডাক্ট নেম বা প্রোডাক্টের টাইটেলটা এখানে আমাদের দিতে হবে। তো আমরা কোন একটা প্রোডাক্ট অ্যাড করি, সালোয়ার কামিজ, গুগল থেকে একটা নিয়ে এখন দেখাই, সালোয়ার কামিজ। কাস্টম, সাপোজ অন প্রোডাক্টের টাইটেল কাস্টম টি শার্ট, তো আমরা এখানে একটা টাইটেল দিই। এরপরে এখানে আমাদের একটা ডেসক্রিপশনের অপশন থাকবে, যেখানে আমরা প্রোডাক্টের বিস্তারিত ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারব। আমরা আপাতত লরেন দিয়ে দিই। এরপরে এখানে আমাদের একটা কিছু ফাংশনালিটির বিষয় আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আছে সিম্পল প্রোডাক্ট। তো যখন আমরা সচরাচর প্রোডাক্ট আপলোড করব আমাদের ব্যবসার জন্য, তখন আমরা সিম্পল প্রোডাক্টে আপলোড করব। এখানে কিছু অপশন আছে, যে গ্রুপ প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্টটা কি? যখন আমরা অনেক সময় থাকে না, যদি ধরেন বিয়ের বাজার করতে চান, সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো লিস্ট থাকে যে আপনি বিয়ের বাজারে কি কি লাগে। তো এই ক্ষেত্রে যখন আপনি বান্ডেল প্রোডাক্ট সেল করবেন, আপনি এমন কিছু প্রোডাক্ট সেল করতেছেন দেখা যাচ্ছে একটার সাথে আরেকটা সামঞ্জস্য, বা অনেকগুলো প্রোডাক্ট একসাথে সেল করবেন, তখন গ্রুপ প্রোডাক্ট করতে পারবেন। আমি একটার পর একটা দেখাবো যে আপনারা এটা কিভাবে করতে পারেন, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। অনেকে আমরা আছি যারা অ্যামাজন অ্যাফিলিয়েশন করি বা অন্যান্য সাইট থেকে অ্যাফিলিয়েশন করি, তখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাফিলিয়েশন প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিতে পারবো। মানে সবকিছুই থাকবে অ্যাজ এ প্রোডাক্ট, লিঙ্কটা থাকবে অ্যাফিলিয়েশনের। যখন সে প্রোডাক্টটা কেনার জন্য ক্লিক করবে, তখন এটা অ্যামাজন বা অন্য আমাদের অ্যাফিলিয়েশন সাইটে নিয়ে চলে যাবে। তখন ওখান থেকে পারচেস করলে আমরা তখন কমিশন পাই, বা যেভাবে মানে অ্যাফিলিয়েট মার্কেটাররা কাজ করে। যারা অ্যাফিলিয়েশন নিয়ে কাজ করতে চায় তারা এইটা ইউজ করে করতে পারবে। এরপর আছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। অনেক সময় দেখা যায় যে আমরা একটা প্রোডাক্টের অনেকগুলা কালার থাকে, অনেকগুলা সাইজ থাকে। এইগুলা যখন আমরা সিলেক্ট করার জন্য ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে চাই, অনেকেরই থাকে এরকম যে তারা একটা ড্রেস সেল করতেছে, তার অনেকগুলা কালার আছে, অনেকগুলা সাইজ আছে, এটা থাকা স্বাভাবিক। তখন আমরা ভেরিয়েবল প্রোডাক্ট ইউজ করব। তো আমরা একটা একটা করে দেখি, যে প্রথমে আমরা আমাদের সিম্পল প্রোডাক্ট দিয়ে দেখি। প্রথমে হচ্ছে এখানে আছে রেগুলার প্রাইস। রেগুলার প্রাইস দিলাম আমি 500 টাকা, আর সেল প্রাইস দিলাম 400 টাকা। এটা আমরা তাহলে শিডিউল করতে পারবো। শিডিউল, যে রেট থেকে অফারটা দিব, রেট শেষ হয়ে গেলে এটা তখন হচ্ছে আমাদের অটো আবার আগের প্রাইসে 500 টাকাতে চলে আসবে। এটা চাইলে আমরা করতে পারি, বা না চাইলে না। এরপর ইনভেন্টরি আছে, এটা হচ্ছে এসকিউ, স্টক কিপিং ইউনিট। যারা এটা নিয়ে আপনারা গুগল থেকে একটা ইউনিক কোড, যেটা প্রোডাক্টটার বিস্তারিত মানে তুলে ধরে। এসকিউটা কি, আমি যদি গুগল করি স্টক কিপিং ইউনিট, এখানে অনেক বিষয় আছে, আপনারা এটা নিয়ে স্টাডি করলে বুঝতে পারবেন। এটা একটা ইউনিক কোড প্রোডাক্টের, যে প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করে কোডটার মাধ্যমে। এখানে ম্যানেজ স্টক, যদি আপনার প্রোডাক্টের স্টক ম্যানেজ করতে চান, যে আপনার এই প্রোডাক্টটা কতগুলো আছে, 50টা ধরেন এই প্রোডাক্ট আছে, তখন আপনি এটা স্টক ম্যানেজ করতে পারেন। যদি মনে করেন আনলিমিটেড আছে এই প্রোডাক্টটা, আপনি কোনো সময় স্টক আউট হবে না, আপনি সবসময় দিতে পারবেন, স্টক দেওয়ার দরকার নেই। আর যদি প্রোডাক্টটা লিমিটেড থাকে, তখন স্টকটা দিবেন যখন প্রোডাক্টটা এই 50টা প্রোডাক্ট সেল হবে, বাই ডিফল্ট অটো ওখানে হচ্ছে আপনার আউট অফ স্টক করে দিবে। তারপর এখানে অ্যালাউ ব্যাক অর্ডার, মানে এই প্রোডাক্টটা আপনার শেষ হয়ে গেছে, তারপর তারা অর্ডার করবে, আপনারা এনে দিতে পারবেন।
যদি আপনার সুযোগ থাকে তখন থেকে এটা অ্যালাউ করে দিবেন। তারপর লো স্টক যদি থাকে সেখানে আপনার লো স্টক কতগুলা হলে আপনাকে আর্ন করবে সে বিষয়টা এখানে আপনারা কতগুলো এখানে উল্লেখ করে দিবেন। আর যদি প্রোডাক্টের কোনো আপনি স্টক ম্যানেজ করতে না চান তাহলে এখানে এটা অফ করে দিলেই স্টকটা মানে আনলিমিটেড স্টক থাকবে, তখন যত ইচ্ছা সে অর্ডার করতে পারবে। আর এখানে আরেকটা অপশন আছে আউট অফ স্টক, এটা করলে প্রোডাক্টটা আপনার স্টকে নাই সেটা শো করবে, তার মানে কাস্টমার অর্ডার করতে পারবে না। এরপর আছে অন ব্যাক অর্ডার, যে আপনার প্রোডাক্টটা নাই, আপনি হচ্ছে যে অনেকে প্রি অর্ডার নিয়ে কাজ করে না, ঠিক তেমনি আপনার প্রোডাক্ট নাই কিন্তু আপনি অর্ডারটা নিয়ে পরে প্রোডাক্ট এনে দিবেন, এটা সিলেক্ট করলে আপনি এইভাবে কাজ করতে পারবেন। তো আমরা স্টক দেই, আমাদের স্টক হচ্ছে 50টা দিলাম। আচ্ছা, এরপর শিপিং এর বিষয়টা আছে যে আপনার ওই প্রোডাক্টটার ওয়েট কতটুকু, ধরেন আমি যেটা দিলাম একটা গেঞ্জির কতটুকু হবে, ধরেন 500 সাপোজ দেখানোর জন্য আমি দিলাম, কেজিতে আছে 0.50, এটা লেন্থ একটা ধরেন আছে মানে সেন্টিমিটারে, আমি জাস্ট এটা কিভাবে এটা শো করবে দেখানোর জন্য দিই 12, 20, 12, দরকার নেই। তারপর লিঙ্ক প্রোডাক্ট, এখানে একটা জিনিস দেখেন যে আপসেল আর হচ্ছে ক্রস সেল। আর আপসেল বলতে কি বোঝায়, আপনি ধরেন একটা প্রোডাক্ট সেল করলেন বা একটা প্রোডাক্ট আপলোড করলেন, সেই প্রোডাক্টটা তো আপনি যখন একটা প্রোডাক্ট আপলোড করবেন, এমন একটা প্রোডাক্ট আপলোড করলেন যে প্রোডাক্টের থেকে একটু দামি প্রোডাক্ট, দামি বা তার থেকে বেশি দামি প্রোডাক্ট, আপনি তার হচ্ছে ওই প্রোডাক্টটাতে সে যখন যাবে নিচের দিকে দেখবেন মানে এমন কিছু প্রোডাক্ট মানে আপনি অ্যাড করে রাখবেন যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টটার থেকে দামি কিন্তু কাস্টমারের অ্যাট্রাকটিভ করে সেই প্রোডাক্টটা আপনি তাদের কাছে সেল করতে পারেন, সেটা হচ্ছে আপসেল। অনেক দোকানদার দেখবেন একটা প্রোডাক্ট দেখানোর পরে আস্তে আস্তে আরো দামি প্রোডাক্ট বিভিন্ন রকম ভাবে কনভিন্স করে এটা দেখানোর চেষ্টা করে। ভাই আমরা একটু মিউট করে রাখি যাতে অন্যদের অসুবিধা না হয়। এটা হচ্ছে আপসেল, যে আপনার একটা 5 টাকার প্রোডাক্ট আছে, আপনি কাস্টমারকে কনভিন্স করে 7 টাকার প্রোডাক্ট সেল করবেন, ওই প্রোডাক্টটা তো সেল করবেনই, সাথে তার থেকে একটু দামি প্রোডাক্ট সেল করবেন। এই ধরনের যে প্রোডাক্টগুলো থাকে সেটা হচ্ছে আপসেল। এটা আপসেলে আমরা দিলে ওই প্রোডাক্টটাতে যখন আমরা যাব, এখানে কিছু আপসেল প্রোডাক্ট আমরা দেই ডেমো। মানে আমরা যে প্রোডাক্ট সেল করব তার থেকে দামি কিছু প্রোডাক্ট যদি আমরা কনভিন্স করে বা তাদেরকে দেখিয়ে প্রলোভন দেখিয়ে যে এর থেকে এই প্রোডাক্টটা নিলে আপনার ভালো হবে সেল করতে, সেটা হচ্ছে আপসেল। আর ক্রস সেল হচ্ছে যখন আমরা একটা প্রোডাক্ট সেল করব তার সাথে রিলেটেড অনেক সময় প্রোডাক্ট থাকে, তো আমি একটা ফোন সেল করব, ফোনের সাথে রিলেটেড কি চার্জার, ফোনের সাথে রিলেটেড হচ্ছে আপনার হেডফোন, যখন আমরা একটা প্রোডাক্টের সাথে রিলেটেড প্রোডাক্ট সেল করতে চাই তখন এটা আমরা ক্রস সেল করতে পারি। যে সে একটা ফোন কিনবে, তার একটা হেডফোনও প্রয়োজন, যেমন Xiaomi হেডফোন দেয় না, তখন সে আপনারা এইভাবে যে তুমি এটা কিনতেছো তোমার সাথে এই জিনিসগুলো দরকার, তুমি এগুলাও নাও, তখন সে এটা করতে পারবে। আর আমি আবার এতেও দুটা প্রোডাক্ট অ্যাড করে দেই। এখানে বেজ আছে, প্রোডাক্ট বেজে নিউ, বা অনেক সময় আমরা অনেক কিছু দিয়ে থাকি, যেমন এখানে শো করতেছে সেল, এখানে আমরা এরকম চাইলে কিছু বেজ দিতে পারি, নিউ, কামিং সুন, ফ্ল্যাশ সেল, ইটিস। এটাতে আমি ফ্ল্যাশ সেল দেই। এরপরে মোটামুটি এখানে আমাদের সিম্পল প্রোডাক্টের জন্য সেটিং ডান। এরপরে যেটা আছে যে আমাদের এখানে আছে হচ্ছে একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের যদি বিশেষ কিছু আপনি গুণ থাকে বা বিশেষ কিছু বিষয় থাকে যেটা আপনি হাইলাইট করতে চান, তাহলে সেখানে আপনি একটা শর্ট ডেসক্রিপশন বা যোগাযোগের কোন সহজ মাধ্যম যদি অ্যাড করতে চান এখানে দিয়ে দিতে পারেন। শর্ট ডেসক্রিপশন আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে দিয়ে দেই। এরপরে আমাদের লেফট সাইডে যেগুলো আছে এটার কাজ মোটামুটি শেষ। এখন আমরা আমাদের রাইট সাইডে যাই। প্রথমে যে বিষয়টা আছে প্রোডাক্ট ক্যাটাগরিজ, যদি আপনারা চাই এটা অ্যাড করতে পারবেন নিজেদের মতো করে, শুরুতে চাইলে ডেভেলপারকে দিয়ে করে নিতে পারেন, তবে এটা কিভাবে অ্যাড করবেন, এডিট করবেন, ডিলিট করবেন
ডেভেলপারদের সঙ্গে আগে একটু জেনে নেবেন যদি আপনারা নিজে ডেভেলপার না হন। আমি যদিও দেখাবো, তারপর আপনারা, কারণ এখানে হচ্ছে মেইন ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরি থাকে, এই ক্যাটাগরি ওর মেনুতে অ্যাড করতে হয়। তো যাতে হজবরল না হয় এই জন্য আপনারা শুরুতে তাদের দিয়ে করে নেবেন আর জিনিসগুলো ভালোভাবে বুঝে নেবেন। তো আমি যেটা অ্যাড করলাম, আমি সাপোজ এটা ম্যান ফ্যাশনে দিব, ম্যান ফ্যাশনের এই যে টি শার্টে দিই আমার ক্যাটাগরি। যদি একটা প্রোডাক্ট অনেকগুলো ক্যাটাগরিতেও যায় সেখানেও আপনারা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এখানে আমাদের আরেকটা অপশন আছে প্রোডাক্ট ট্যাগ। ট্যাগ তো আমরা মোটামুটি বুঝি। তো আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব, ট্যাগ হচ্ছে আমাদের গুগল সার্চে এটা আনতে সহজ করে দেয়। তো আমরা দিতে পারি টি শার্ট, বেস্ট টি শার্ট, ব্ল্যাক টি শার্ট, এরকম ভাবে আমরা হচ্ছে কিছু ট্যাগ দিয়ে দিতে পারি, যেটা ট্যাগ আমাদের গুগল সার্চে প্রোডাক্ট আসতে সহায়তা করে। এই ওয়ার্ডগুলা, সেই জাতীয় ওয়ার্ডগুলা, মানে ওই প্রোডাক্টের সাথে যে ওয়ার্ডগুলা যায় আমরা ট্যাগ আকারে দিয়ে দিতে পারি। এরপরে আমাদের নিচে অপশন আছে প্রোডাক্ট ইমেজ। প্রথমে যে প্রোডাক্ট ইমেজটা, এটা হচ্ছে ফিচার ইমেজ। যখন আমরা প্রোডাক্টের ওয়েবসাইটে যাব বা ক্যাটাগরিতে যাব, আমাদের শুরুতে যে ইমেজটা শো করে এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ বা প্রোডাক্ট ইমেজ। শুরুতে আমরা একটা ইমেজ অ্যাড করব। আমরা চেষ্টা করব সবগুলো ইমেজের সাইজ সেম রাখার, ঠিক আছে? আমি আপাতত এখান থেকে আমার আপলোড করা আছে, যদি আপলোড আপনাদের এখান থেকে আপলোড অপশনে গিয়ে ডিভাইসের যেখানে ফাইলটা থাকবে আপলোড করে নিতে পারবেন। তো আমার আপলোড করা আছে, এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নেই, এটাই নিলাম বা এইটা নিলাম। এটা হচ্ছে আমার ফিচার ইমেজ। আর এখানে আমি কিছু গ্যালারি ইমেজও অ্যাড করতে পারবো। এখান থেকে আমি কয়েকটা আরো ইমেজ নিয়ে নেই। মোটামুটি আমার সিম্পল প্রোডাক্ট বা আমরা ব্যবসার ক্ষেত্রে যেভাবে প্রোডাক্ট আপলোড করি মোটামুটি ডান। এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে এটা পাবলিশ করে দিতে হবে। আমাদের প্রোডাক্টটা ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। এখন এটা যদি আমি দেখতে চাই, সরি ওখানে মনে হয় আমার ক্যাটাগরি গুলা ফিক্স করে দেওয়া নাই, যেহেতু এটার কাজ চলতেছে এজন্য ওখানে শো করতেছে না। তো আমাদের এই যে প্রোডাক্ট ইমেজটা এইভাবে আসবে, মানে সরি প্রোডাক্ট যে আপলোড করলাম সেটার ভিউটা এইভাবে আসবে। প্রথম হচ্ছে টাইটেল, এরপরে যে আমরা প্রাইসটা দিয়েছিলাম, আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা, সেল প্রাইস 400 টাকা।
এরপর যে একটা শর্ট ডেসক্রিপশনটা দিয়েছিলাম, শর্ট ডেসক্রিপশনটা এখানে আসবে। বিশেষ কিছু বিষয় যদি প্রোডাক্টের আপনি হাইলাইট করতে চান সেখানে এইটা আপনি করতে পারবেন। এরপর আমরা স্টক দিয়েছিলাম, এখানে আমাদের স্টক দেখাচ্ছে 50টা, যদি একটা অর্ডার হয়ে যায় তারপর এটা দেখাবে 49। এভাবে যখন জিরোতে নেমে আসবে এটা আউট অফ স্টক হয়ে যাবে, তখন এটা আমরা এখান থেকে অর্ডার করতে পারবো না। এখানে এটা হচ্ছে আমাদের লং ডেসক্রিপশন। আমরা যে লং ডেসক্রিপশনটা দিলাম এটা হচ্ছে লং ডেসক্রিপশন। এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, এর ওয়েট কতটুকু, এর ডাইমেনশনস যদি আমরা দেখি কত থেকে কত সেন্টিমিটার, এটা আপনারা চাইলে দিতে পারেন। অনেক সময় আমাদের বক্স প্রোডাক্ট থাকে বা এরপর আমাদের কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এইভাবে প্রোডাক্টটা শো করবে এখান থেকে। তারপর সে গিয়ে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে বা বাকি যে প্রসিডিউর গুলো আছে ফলো করে সে প্রোডাক্ট অর্ডার করতে পারবে। এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট অ্যাডের কিভাবে আপনারা সিম্পল প্রোডাক্ট, আর এটাই মূলত আমরা যারা ই কমার্স ব্যবসা করি আমাদের প্রোডাক্ট এইভাবে আপলোড করতে হয়। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে, মানে একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড নিয়ে? আচ্ছা, সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই। এরপর আমরা এর পরের অপশনটা দেখি, যে গ্রুপ প্রোডাক্ট। ভাইয়া, জি আপু, একটা জিনিস জানতে চাচ্ছিলাম। ওই যে একটু আগে দেখালেন না যে কি যেন ওই যে হ্যাঁ, একটু এখানে আর একটু উপরে দেন, যান আর একটু উপরে। ওই যে সরি, হ্যাঁ, ক্রস সেলের মধ্যে 3-4টা যে দিলেন, প্রোডাক্ট অ্যাড করলেন। হ্যাঁ, এই যে আপসেলে তো না, আপসেল ক্রস সেল দুইটাই, হ্যাঁ দুইটাতেই যে প্রোডাক্ট অ্যাড করলেন, তো ওই প্রোডাক্টগুলার পিকচার, ওই প্রোডাক্টগুলার কোনো প্রাইস, এগুলো এখানে সেট করতে হবে না? না, এটা আপনার আগে আপলোড করা প্রোডাক্ট আছে, হ্যাঁ, এটার সাথে এটার থেকে দাম বেশি। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এখানে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে, ইউ মে অলসো লাইক, এই দুইটা প্রোডাক্ট আমি লিংক করছি ওই জায়গাতে। তার মানে এই প্রোডাক্টগুলো আপনার আগে আপলোড করা আছে, শুধু ওখানে লিংক করা দিতে হবে সার্চ করে। আচ্ছা, মানে ধরেন যে এটা অবশ্যই আমারই প্রোডাক্ট হতে হবে, এটা কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট হওয়া যাবে না, মানে অন্য কোনো সাইটের প্রোডাক্ট না? না না না, এটা আপনার সাইডে অলরেডি আপলোড করা আছে, সেই প্রোডাক্টগুলো আপনি হচ্ছেন ওখানে এটার লিংক সাথে করাই দিবেন ওইটাকে যে এই, লিংক করানো, যে হ্যাঁ এটার জি সাথে জি, এই, ওইটা নিতে জি পারবে। এই প্রোডাক্টটা নিচ্ছেন, এর থেকে এটা আরেকটু ভালো, চাইলে আপনি এটাও নিতে পারেন। তার মানে ওর একটু মানে তাকে অ্যাট্রাকটিভ করা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আর ওই যে একটা একটা যে লিংক ছিল, ওই যে পার্মা লিংক দেখাচ্ছে, ওই লিংকটা কেমন করে অ্যাড করলেন ভাইয়া প্রথমেই? আহ, ড্রেসের আহ, ড্রেসের এই যে 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 এইগুলা এটা না ভাইয়া, এটা না, একদম উপরে উপরে যখন ক্যাটাগরির নেম ইউজ করেছেন, মানে হ্যাঁ এই যে পার্মা লিংকটা না, হ্যাঁ, এই যে পার্মা লিংকটা, কাস্টম টি শার্টের নিচে পার্মা লিংকটা, এটা কোথাকার লিংকটা? না, এটা হচ্ছে যখন আপনি টাইটেল দিবেন এই লিংকটা অটো জেনারেট হয়ে যাবে, যে টাইটেল দিবেন ও সেই নামে এই লিংকটা অটো জেনারেট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ব্যাস। ওকে আর আপু, এটা এখানে হচ্ছে আমাকে একটু যখন, দেখিয়েছিলেন একবার যে ওই যে আহ কি বলে, ফোন নাম্বার অ্যাড করা, ওটা কি আরেকবার দেখাবেন? এই যে না এখানে যে যে এখানে যে শর্ট ডেসক্রিপশন আছে, হ্যাঁ, এখানে চাইলে আপনারা কন্টাক্টের জন্য একটা নাম্বার অলওয়েজ দিয়ে দিতে পারেন। মানে বিশেষ কিছু বিষয় যদি হাইলাইট করতে চান করতে পারেন, যেমন এখানে আমি একটা নাম্বার সবসময় কন্ট্যাক্টের জন্য এটা আমি হাইলাইট করি, যে আমার সাথে যদি সে যোগাযোগ করতে চায় সেটার মাধ্যমে যোগাযোগ করতে পারবে। বা এখানে বিশেষ কোনো সাইজ বা অনেক সময় প্রোডাক্টের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে খুবই, যেটা হচ্ছে কাস্টমারকে আকর্ষণ তৈরি করতে পারে, এই জাতীয় কিছু যদি ডেসক্রিপশন থাকে তখন এটা অ্যাড করে দেওয়া যায়। এই যে আমি আমার নাম্বার দিলাম যে আমি চাচ্ছি যে তারা আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করবে, তখন আমি এখানে এটা আমার নাম্বারটাও দিয়ে দিতে পারবে, মেইল দিতে পারি, বা যদি আরো কোনোভাবে কন্ট্যাক্ট করাতে চাই হোয়াটসঅ্যাপ, এগুলোও দিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে ওখানে এটা জাস্ট টাইপ করে দিলে ওখানে চলে যাবে শর্ট ডেসক্রিপশনে। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের
গ্রুপ প্রোডাক্ট। অনেক সময় দেখা যায় যে আমরা বান্ডেল প্রোডাক্ট সেল করি, যে আমাদের একটা প্রোডাক্টের মধ্যে অনেকগুলা প্রোডাক্ট থাকতে পারে, যেমন যে যারা চাল ডাল আটা ময়দা সুজি তেল এরকম মানুষ বান্ডেল প্রোডাক্ট করে সেল করে, যে 2500 টাকার প্যাকেজ আপনি এই জিনিসগুলো পাবেন। তো এরকম যদি আমরা সেল করতে চাই সেখানে কি করতে পারি? প্রথমে আমাদের এটা সিলেক্ট করতে হবে গ্রুপ প্রোডাক্ট, এরপরে লিঙ্ক প্রোডাক্ট অপশনে গিয়ে যেখানে গ্রুপ প্রোডাক্ট আপনি কি কি প্রোডাক্টে গ্রুপ প্রোডাক্ট করতে যাচ্ছেন সেটা এখানে লিখবেন। আমার যেহেতু সব ডেমো, আমি যে সেটা কাজ করতেছি এখন, এজন্য আমি ডেমো দিয়ে দেখাই। একটা অ্যাড করলাম, দুইটা অ্যাড করলাম, আপনি সাপোজ ধরেন বিয়ের বাজার এখন অ্যাড করতেছেন, কেউ আপনার থেকে বিয়ের বাজারের প্রোডাক্ট কিনবে, সেখানে আপনি পুরো জিনিসগুলো একটা বান্ডেল প্রোডাক্ট তৈরি করে ফেলেন। এখন এই প্রোডাক্টটা যদি আমরা ভিউয়ে যাই, এখানে কিভাবে দেখাচ্ছে দেখেন, এই যে এখানে আমাদের কাস্টম টি শার্ট, তো এখানে আমরা বান্ডেল প্রোডাক্ট বা যে টাইটেল আপনার দরকার দিতে পারেন। এই যে এখানে আমাদের সব প্রোডাক্টগুলো দেখাচ্ছে, এখানে তখন ভালোভাবে টাইটেলটা দেখাবে। আমার এখন ডেমো আছে তাই ডেমো দেখাচ্ছে। আর আপনি মনে করছেন যে আপনি এইটা কিনবেন, এইটা কিনবেন, এইটা কিনবেন, এইটা কিনবেন, এইটা কিনবেন, তখন আপনি যখন অ্যাড টু কার্ট করবেন, আপনার এখানে কত টাকা আসছে? 4500 টাকা। আপনি অ্যাড টু কার্ট করলে আপনার টোটালটার টাকা একসাথে হচ্ছে আপনার এখানে শো করবে, যে আপনি কত বান্ডেল প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যেগুলো অর্ডার করতেছেন। আপনাকে আমি দেখাই, এই যে আপনি এই প্রোডাক্টটা অর্ডার করছেন। এই যদি আপনি বান্ডেল প্রোডাক্ট সেল করতে চান তখন আপনি এইভাবে বান্ডেল প্রোডাক্ট সেট করতে পারবেন। আপনার বান্ডেল প্রোডাক্টগুলো আগে সিঙ্গেল প্রোডাক্ট আকারে আপলোড করতে হবে আপনার ওয়েবসাইটে। আপলোড করার পরে যখন এটাকে আপনি গ্রুপ করতে চান, তখন এইভাবে আপনি প্রোডাক্টগুলোকে গ্রুপ করতে পারবেন। কারো যদি মনে হয় যে আমি এটা নিব না, সে নিবে না, ওখান থেকে অপশনটা আছে, তাহলে তার প্রাইসিংটা কমে যাবে। অটো আপডেট করি যদি, এই যে আমাদের প্রাইসিংটা এখন একটা আছে, একটার দাম চলে আসছে। যখন আমরা অনেকগুলা কিনবো তখন অনেকগুলা রেট চলে আসবে। এইভাবে চাইলে আমরা একটা গ্রুপ প্রোডাক্ট আপলোড করতে পারি। গ্রুপ প্রোডাক্টের আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন, তারপর গ্যালারি ইমেজ চেঞ্জ করতে পারবেন, ওইভাবে ইমেজ তৈরি করে আপলোড করবেন। এরপরে আছে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আমরা যারা অ্যামাজন নিয়ে কাজ করি, আমরা সবকিছু এখানে দিলাম, কিন্তু এখানে গিয়ে আমরা অ্যামাজনের একটা লিংক দিয়ে দেব। লিংক দিলাম, এখানে দিলাম বাই নাও, প্রাইস দিলাম হচ্ছে 500 টাকা। তখন হচ্ছে আপনারা যেটা করবেন, যেহেতু ওখানে ডলার রেট থাকে, আপনারা ডলার পাউন্ড বা ইন্টারন্যাশনালি যদি অ্যাফিলিয়েশন করেন, তখন ওইভাবে আপনারা কারেন্সি চেঞ্জ করে দিতে পারবেন ওয়েবসাইটের ই-কমার্স সেটিং থেকে। কারেন্সি চেঞ্জ করা আমি একটু পরে দেখাচ্ছি যখন আমি ই-কমার্সে যাব। তো এইভাবে আমরা এটা আপলোড করি, দেখি কেমন আসে। এই যে আমাদের প্রোডাক্টটা ডিটেলস এখানে থাকবে, যেভাবে আমরা আপলোড করবো, কিন্তু যখন আমরা ক্লিক করবো বাই নাওতে, আমাদেরকে অ্যামাজনে নিয়ে চলে যাবে। এখান থেকে যখন অর্ডার হবে তখন হচ্ছে আপনি কমিশন যতটুকু পাওয়ার ওইভাবে আপনি পেয়ে যাবেন। এইভাবে চাইলে আমরা অ্যাফিলিয়েশনের জন্য আমাদের ওয়েবসাইটটাকে তৈরি করতে পারি, বা এইভাবে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি। এরপরে যেটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট, এইটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের প্রোডাক্ট আপলোডের সময় অনেক সময় দেখা যায় যে আমরা এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি যার অনেকগুলা কালার আছে, অনেকগুলা ভেরিয়েন্ট আছে, তখন আমরা এটা কিভাবে করতে পারি এটা এখন দেখি। তো এর জন্য প্রথমে আমাদের লিংক প্রোডাক্ট আছে, অ্যাট্রিবিউটে যেতে হবে, যে আমরা অ্যাড অ্যাট্রিবিউট, প্রথমে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে।
আমরা এটা নাম দিলাম হচ্ছে কালার। এখানে একটা স্যাম্পল দিয়ে রাখছে, যদি আপনি প্রোডাক্টের বিভিন্ন কালার দিতে চান, এটাকে কি জানি বলে ভুলে গেছি সরি। তো আমার ধরনের কালার আছে ব্ল্যাক, তারপর আমাদের কালার আছে রেড, আমাদের কালার আছে গ্রিন, আমাদের কালার আছে হোয়াইট, মানে 4টা কালার আছে আমাদের। এটা আমরা অ্যাট্রিবিউট সেভ করে দেই। এরপর ভ্যারিয়েন্ট, এই যে আমাদের এখান থেকে গোতে যেতে হবে, গোতে গেলে অ্যাড ভ্যারিয়েন্ট, প্রথমে আমাদের এই যে কালার আছে, তো আমরা এখান থেকে কোন কালারটা চুজ করব, আমরা এটা ব্ল্যাক চুজ করব। তখন হচ্ছে এখানে এই প্রোডাক্টটা কিন্তু টোটালি আলাদা, ব্ল্যাকের প্রোডাক্টটা আলাদা, হোয়াইটের প্রোডাক্টটা আলাদা, এই প্রোডাক্টের আলাদা দাম নির্ধারণ করা যাবে, সাইজের আলাদা দাম নির্ধারণ সবই করতে পারবেন। আমি জাস্ট একটু দেখাই যে এটা যখন এসকিউ থাকবে, আপনার এই কোড যদি থাকে আপনারা দিবেন প্রোডাক্টের। এরপর ম্যানেজ স্টক যদি করতে চান, যে আপনার এই কালো টি শার্টটা কতগুলো আছে, সাপোজ ধরেন 20টা আছে, আপনি এটার দামও নির্ধারণ করতে পারবেন, সবগুলোর আলাদা দামও নির্ধারণ করতে পারবেন। যে কালোটার হচ্ছে আপনার রেগুলার প্রাইস 500 টাকা, সেল প্রাইস 350 টাকা। এই ডাইমেনশন আপনি অ্যাড করতে পারবেন যদি চান। এটা সেভ দিতে হবে, সেভ পরেও দিতে পারবেন আরো অ্যাড করার পরে। এটা আমরা মিনিমাইজ করি, এখান থেকে সেভ দেই, আবার গোতে যেতে হবে যদি আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে চাই। গোতে গিয়ে এবার আমি দিব হচ্ছে রেড, এখান থেকে এটা আমরা এক্সপ্লোর করি। রেডের ধরেন আপনার কোড আছে দিবেন, ম্যানেজ স্টক রেডের কয়টা আছে, রেড আছে 10টা, আপনার রেডের ধরেন দাম 600 টাকা, বিক্রি করবেন 550 টাকা। জাস্ট আমি দামগুলো দেখানোর জন্য দিচ্ছি যাতে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। এটা আমরা মিনিমাইজ করে ফেলি, আমরা আবার অ্যাড করি। এখানে চাইলে আপনি কালো কালার অ্যাড করতে পারবেন, সাদা কালার গেঞ্জি অ্যাড করতে পারবেন, টি শার্ট অ্যাড করতে পারবেন। তখন যে কালারটা আপনি সিলেক্ট করবেন ওই প্রোডাক্টটা আপনাকে কাস্টমারকে শো করাবে, সেভাবে তারা অর্ডার করতে পারবে। এখানে আমি দিলাম হচ্ছে গ্রিন, গ্রিনটা এক্সপোর্ট করি। গ্রিনের ধরেন আমি কোড দিলাম, গ্রিনে হচ্ছে আমার রেগুলার প্রাইস হচ্ছে 600 টাকা, 600 টাকা, আমি এটা বিক্রি করব 150 টাকায়। স্টক ম্যানেজ স্টক যদি করতে চাই, আমার এটা আছে ধরেন 5টা। এখন এইটা আমরা সেভ দিয়ে দেই। এবার এটা আমি আপলোড করব। এখন যদি আমি প্রোডাক্টটাতে যাই, এই যে আপনি দেখেন যে এখানে অপশন আছে যে চুজ অপশন কালার, কোন কালারের টি শার্ট, এটা ব্ল্যাক, ব্ল্যাকের দাম হচ্ছে 350 টাকা, স্টক আছে 20টা। আমি অর্ডার করব রেড, রেড আছে হচ্ছে 600 টাকা, সেল 550 টাকা, আছে 10টা। এরপর গ্রিন, গ্রিন হচ্ছে আমার 600 টাকা, সেল 450 টাকা, আছে স্টকে 5টা। এটা গেল আমার কালার। এখন মনে করেন যে আমার সাইজও আছে, তখন আমি এটা কিভাবে অ্যাড করতে পারি? আবার আপনাকে এই অ্যাট্রিবিউটে যেতে হবে, গিয়ে অ্যাড, এখান থেকে আপনি অ্যাট্রিবিউটটার নাম দিলেন সাইজ, এখানে প্রথমে এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, চারটা আপনার ইয়ে আছে, আপনি তারপর সেভ করে দিলেন 4টা সাইজ। এরপর ভ্যারিয়েন্টে গেলে অ্যাড ভ্যারিয়েন্ট, ওটার কালারও আপনি চুজ করতে পারবেন,
সাইজও আপনি চুজ করতে পারবেন এম। আমি কয়েকটা অ্যাড করি। আমি এটাকে সেভ করে নেই, এরপর আপডেট। এরকম চাইলে আপনারা অনেক কিছু করতে পারেন, যে মেড ইন অনেক সময় থাকে, মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, এগুলো অনেক সময় অ্যাড করা যায়। বা আরো অনেক কিছু অ্যাড করে যারা মূলত গার্মেন্টস, অ্যাপারেলস, ওরা যেগুলো ফরেন বেস কাজ করে, যারা এক্সপোর্ট নিয়ে কাজ করে, তারা এগুলা করে। সবকিছু সুন্দর করে হাইলাইট করে দেয় যাতে কাস্টমারের বুঝতে কোনো অসুবিধা না হয়। এই যেখানে অপশন আছে চুজ কালার, চুজ সাইজ, এগুলোকে আরো সুন্দরভাবে ডিজাইন করা যায় বিভিন্ন প্লাগইন দিয়ে, বা ডেভেলপারদের বললে এটাকে আরো অন্যভাবে শো করতে পারবে। সে ব্ল্যাক কালার চুজ করবে, ব্ল্যাকের কোন কোন সাইজ আছে এক্সেল চুজ করলে এখানে দামটা যে আছে, এটা যদি এল চুজ করে তার দাম আলাদা, যদি রেড চুজ করে রেডের যে সাইজ আছে ওইভাবে দাম চেঞ্জ হয়ে যাবে। তো যেভাবে আপনারা দাম যেটার সাথে সেট করবেন এইভাবে দামগুলো চেঞ্জ হয়ে যাবে, বা প্রোডাক্টটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি ওই টাচ করতে যদি আপনি আলাদা প্রোডাক্ট অ্যাড করেন, এখানে গিয়ে প্রোডাক্ট অ্যাড এর অপশন আছে, ইমেজ অ্যাড এর, যেখানে অপশন আছে আপনি যে কালারের যে ইমেজ দিতে চান, চাইলে যদি এখানে অন্য একটা ইমেজ দেন সেটাও দিতে পারবেন। আপনি সাপোজ এই ইমেজটা দিলেন, এটা হচ্ছে গ্রিনের এক্সেল। আমার নেট একটু স্লো কাজ করছে, একটু অপেক্ষা করতে হবে। তো আমি যদি গ্রিনের এক্সেলে চেঞ্জ করছিলাম, আমি যদি গ্রিনের এক্সেলে যাই, এই যে প্রোডাক্ট ইমেজ চেঞ্জ হয়ে যাবে। তো আপনাদের যদি বিভিন্ন কালারে বিভিন্ন ইমেজও দিতে চান সেটাও দিতে হবে, যে ওই কালারে আপনার টি শার্টটা কেমন হবে বা প্রোডাক্টটা দেখতে কেমন হবে সেটাও আপনারা সেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে চাইলে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাডিং এর অপশনটা গেল। এই যে চারটা যে বিষয় ছিল প্রোডাক্ট অ্যাডিং এর ক্ষেত্রে, এগুলা কি আপনারা বুঝতে পারছেন বা কারো কোনো কনফিউশন বা কোনো জানার আছে বা বুঝতে পারেন নাই, থাকলে বলতে পারেন। এগুলা কি আপনারা বুঝতে পারছেন? প্রোডাক্ট আপলোডের যে বিষয়গুলো নিয়ে আমি এতক্ষণ দেখালাম।
আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? এরপর আছে আমাদের প্রোডাক্ট এডিট কিভাবে করবেন। আমরা এতক্ষণ দেখলাম অ্যাডটা কিভাবে করবেন, এখন দেখব প্রোডাক্ট এডিট কিভাবে করবেন। তো যখন আমরা প্রোডাক্ট আপলোড করব বা প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্টে গেলে আমরা প্রোডাক্টের যতগুলো প্রোডাক্টে পর্যন্ত আপলোড করছে এটা আমরা দেখতে পাবো। তো এখান থেকে দুইভাবে এডিটের অপশন আছে। প্রথম হচ্ছে একটা কুইক এডিট, এটাতে যদি আমরা ক্লিক করি এখান থেকে নাম, তারপর কত তারিখে আমরা আপলোড করছি বা কত তারিখে এটা আপলোডটা দেখাইতে চাই এটা দিতে পারবো। তারপর কোন কোন ট্যাগ আমরা অ্যাড করছি এটা চেঞ্জ করতে পারবো, ক্যাটাগরিটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর এটা স্টকে আছে কি নাই এটা আমরা ম্যানেজ স্টক গিয়ে এটা স্টকটা আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারবো। এই পর্যন্ত আমরা কুইক এডিট থেকে করতে পারবো। যদি দেখি যে আমাদের এই পর্যন্ত হচ্ছে না, আমাদের ডেসক্রিপশন বা ইমেজ অন্যান্য কাজগুলো করতে, তখন এখানে এডিট অপশন আছে, এখানে ক্লিক করে আমরা একটা প্রোডাক্ট আপলোড করার সময় যেগুলা কাজ করে রাখছিলাম সেইগুলাই শো করবে। এখানে আমাদের পার্থক্য হচ্ছে যে আমরা পাবলিশের সময় এগুলো সব ব্ল্যাঙ্ক পেয়েছিলাম, আপডেটের সময় যে কাজটুকু করছি ওই কাজটুকু পাবো। এখানে আমরা আমাদের মতো চেঞ্জ করে যে আমি এখানে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে বা ট্যাগ চেঞ্জ করতে হবে, এগুলা করে জাস্ট এখানে আপডেট করে দিলেই প্রোডাক্টটা আপডেট হয়ে যাবে বা এডিট হয়ে যাবে, তখন এই আপডেটটা ওয়েবসাইটে শো করবে। এরপর প্রোডাক্ট কিভাবে ডিলিট করবেন, যে এখানে অপশন আছে ট্র্যাশে ক্লিক করলেই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইট থেকে ডিলিট হয়ে যাবে, মানে ওয়েবসাইটে শো করবে না, এটা ব্যাক এন্ডে থাকবে। আপনি যে প্রোডাক্টগুলো ট্র্যাশে রাখবেন এটা এখানে শো করবে। এখান থেকে চাইলে আপনারা প্রোডাক্টটা আবার ভিজিবল করতে পারেন, যে করে কাস্টম টি-শার্ট রিস্টোর করলে আবার ওয়েবসাইটে চলে যাবে। আর যদি পার্মানেন্ট ডিলিট করেন তাহলে এটা একেবারে ডিলিট হয়ে যাবে, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডেও থাকবে না, ব্যাক এন্ডেও থাকবে না। যদি এটাকে আমি রিস্টোর করি আবার আমার এটা আগের জায়গায় চলে যাবে এবং শো করবে ওয়েবসাইটে। এটা গেল প্রোডাক্ট হচ্ছে অ্যাড, এডিট আর ডিলিট। এরপর হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি, ট্যাগ, ব্র্যান্ড, এগুলো আমরা কিভাবে অ্যাড করব। প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড এর জন্য আমাদের এখানে একটা অপশন আছে প্রোডাক্ট ক্যাটাগরিজ। এখানে গেলে দেখাচ্ছে যে আমার কি কি ক্যাটাগরি আছে। এখন আমি যদি কোনো একটা ক্যাটাগরি অ্যাড করতে চাই বা ডিলিট করতে চাই, এখানে যে ডিলিট অপশন আছে, এডিট অপশন আছে, কুইক এডিট, সবই করতে পারবেন। যদি নাম চেঞ্জ ভুল হয় বা কোনো কারণে এটা চেঞ্জ করে অন্য নাম রাখবেন, তখন এটা আপনারা এখান থেকে করতে পারবেন। যে সব অপশনগুলো এখানে আছে। এরপর হচ্ছে অ্যাড ক্যাট, নতুন যদি আপনি একটা ক্যাটাগরি অ্যাড করতে চাই, ডেমো ক্যাটাগরি, তখন এটাকে আমরা যে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে একটা নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারি। এই যে আমাদের একটা নতুন ক্যাটাগরি অ্যাড হলো। এখন আমি আরেকটা করব সাব ডেমো, এটা হচ্ছে ওই ডেমো ক্যাটাগরি একটা সাব ক্যাটাগরি হবে। তখন এখানে আমাদের ডেমো ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে, দিয়ে যখন আমরা অ্যাড করব ডেমো ক্যাটাগরির একটা সাব ক্যাটাগরি হয়ে যাবে। এখন আমি চাচ্ছি সাব ক্যাটাগরির আরেকটা সাব ক্যাটাগরি হবে, তখন এটাকে আমরা সাব ডেমোতে ক্লিক করলে হয়ে যাবে। তো মানে ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি। তো এইভাবে আমরা চাইলে খুব সহজে আমাদের ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারি, তবে শুরুতে ডেভেলপারদের সহায়তায় এটা করা উচিত। তো আমি যদি এগুলো এডিট করতে চাই, যে কুইক এডিট আছে, এখান থেকে নাম চেঞ্জ করতে হবে। যদি বেশি এডিট করতে চাই তাহলে অ্যাজ ইউজুয়াল এভাবে চলে আসবে, জাস্ট এখান থেকে আপনার প্যারেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবেন, তখন আপনি ফুল এডিটে যাবেন, ইমেজ অ্যাড করতে পারবেন। এগুলো আমরা ডিলিট করতে চাই, ডিলিট অপশন আছে, কোনো ক্যাটাগরি যদি আমি ওয়েবসাইটে না রাখতে চাই ডিলিট করে দিতে পারবো। ঠিক তেমনি এখানে ট্যাগ আছে, এই যে এখান থেকে আমরা কিছু ট্যাগ অ্যাড করে রাখতে পারি, আমাদের প্রোডাক্টগুলোর সাথে যায় এরকম কিছু ওয়ার্ড আমরা চাইলে এখানে অ্যাড করে রাখতে পারি। তখন প্রোডাক্ট অ্যাডের সময় শুধু এটা সার্চ করলে এটা চলে আসবে, তখন এটা আমরা সহজে আমাদের ওয়েবসাইটে এই যে আমাদের কোন ট্যাগে কতগুলো প্রোডাক্ট আছে সব শো করতে আসছে, যে টি শার্টে কতগুলো প্রোডাক্ট আছে, যদি আমরা ট্যাগ থেকেও আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবো।
যে এই ট্যাগে কতগুলো প্রোডাক্ট আছে। তার মানে এই টি শার্ট কিওয়ার্ডটা লিখে সার্চ করলে এই জাতীয় প্রোডাক্টগুলো হচ্ছে আপনার সার্চে আসতে পারে, এই জন্য আমরা ট্যাগগুলো অ্যাড করব। ঠিক তেমনি যদি আপনি ব্র্যান্ড অ্যাড করতে চান, অনেকে ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে, যেমন নোকিয়া, আইফোন, যারা গেজেটের ব্যবসা করে বা যারা গ্রোসারি ব্যবসা করে, স্কয়ার, ইস্পাহানি, অনেক প্রোডাক্ট সেল করতে হয়। এই ধরনের যদি কেউ ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে চান, ডেভেলপারকে বললে তারা এখানে এরকম একটা ব্র্যান্ড অপশন অ্যাড করে দেবে। তখন ওই ব্র্যান্ডে গিয়ে এইভাবেই আপনারা ব্র্যান্ড অ্যাড করে ব্র্যান্ডের প্রোডাক্টও যখন ক্যাটাগরি অ্যাড করেন তখন এর নিচে ব্র্যান্ডটাও চলে আসবে, এই ট্যাগের মতো ব্র্যান্ডটাও আসবে ক্যাটাগরির মতো। তখন ওই ব্র্যান্ডটা সিলেক্ট করলেও এটা ইস্পাহানির বা স্কয়ারের এগুলা, বা এটা আইফোন বা এটা নোকিয়া, এইভাবে অ্যাড করে তখন আপনারা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে পারবেন। এটা গেল হচ্ছে প্রোডাক্ট, ক্যাটাগরি, ট্যাগ, ব্র্যান্ড ইত্যাদি। এবার আছে ই কমার্স, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা ই কমার্স ব্যবসা করেন তাদের জন্য ই কমার্সটা জানা। আচ্ছা, আমি যে এগুলো দেখাইলাম প্রোডাক্ট, ক্যাটাগরি, ট্যাগ, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন। আচ্ছা নাই, এখন আমরা যাই তাহলে কমার্সে। এই যে আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করলাম, তার উপরে একটা অপশন আছে কমার্স। কমার্সের মূলত সেটিং গুলো আমরা কমার্সের সেটিং গেলেই দেখতে পাবো। প্রথমে আমাদের বিস্তারিত, আমাদের অ্যাড্রেস, শপ অ্যাড্রেস, এগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। আমরা কোন অ্যাড্রেসে আমাদের এটা আছে, আমাদের তো একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাড করতে পারি। এবার হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টস এর মধ্যে কিছু অপশন আছে, মানে সব প্রোডাক্ট গুলো কোথায় দেখাবে এই পেজটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। সব পেজে আমরা এটা দেখাই, শপ বা স্টোর। তারপর এখানে অ্যাজাক্সিং বাটন, এগুলো মোটামুটি সেট করাই থাকে। প্লেস হোল্ডার, ইমেজ সাইজ, তারপর আপনার যে ওয়েট ইউনিট, এটা আপনি কেজিতে দেখাবেন না গ্রামে দেখাবেন, এগুলো এখান থেকে আপনি সেট করতে পারবেন। তারপর ডাইমেনশন যেটা আছে সেটা আপনি সেন্টিমিটারে দেখাবেন না মিলিমিটারে দেখাবেন না মিটারে দেখাবেন, এগুলো আপনারা এখান থেকে সেট করতে পারবেন আপনাদের প্রোডাক্টের সাইজ অনুযায়ী। এরপরে শিপিং আছে, এটা একটু জানা দরকার, শিপিংটা কিভাবে কাজ করে। এখান থেকে আপনারা জোন অ্যাড করতে পারবেন, যেমন এখানে আমি ঢাকা আর বাংলাদেশ অ্যাড করছি, যে ঢাকাতে কি দিচ্ছি, ঢাকাতে তার কুরিয়ার চার্জ কত টাকা, আর ঢাকার বাইরে তার কুরিয়ার চার্জ কত টাকা। ঢাকাতে তার কুরিয়ার 70 টাকা আর ঢাকার বাইরে 120 বা 150 এরকম। তো কোন লোকেশন অ্যাড করলে তার কত টাকা কুরিয়ার চার্জ আসবে, এইটা আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। এটা অ্যাডের জন্য এই যে এখানে অপশন আছে অ্যাড শিপিং জোন। একটা জোনের ধরেন নাম দিলেন আপনি রাজশাহী, আপনারা রাজশাহী থেকে বিজনেস করেন, এখান থেকে আপনি লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে রাজশাহী। তারপর আপনার শিপিং মেথড আছে, ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং বা লোকাল পিকআপ। এর আপনি যদি ফ্ল্যাট, যেটা আপনার যেভাবে সুবিধা সেটা আপনি দিয়ে দিবেন। আপনি ফ্ল্যাট রেট দিলেন, ফ্ল্যাট রেটে দিয়ে আপনার কত টাকা ফ্ল্যাট রেট, রাজশাহীতে ধরেন আপনি 70 টাকাতে আপনি কুরিয়ার করবেন, তখন এটা অ্যাড করবেন। যখন কেউ রাজশাহী সিলেক্ট করবে বা ঢাকা সিলেক্ট করবে, আপনি যেখানে যেটা যেভাবে অ্যাড করবেন, যেমন আমি ঢাকাতে 70 টাকা দিয়ে রাখছি, ঢাকার বাইরে কত আছে এটা আমি দেখি নাই, তবে এখান থেকে আমরা দেখতে পাবো। আমরা যখন প্রোডাক্ট অর্ডার করতে যাব, চেক আউট পেজে গেলে $120 টাকা দেখাচ্ছে, কারণ এখানে আমার সিটিটা আছে দিনাজপুর। যদি এটা আমি ঢাকা করে দেই, এটা 70 টাকা হয়ে যাবে, কারণ আমি ঢাকাতে 70 সেট করে রাখছি। এটা যদি আমি আবার ফরিদপুর বা ফেনী অন্য কোথাও দেই, আমার রেটটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে শিপিং থেকে আমরা আমাদের কোন লোকেশনে কত টাকা শিপিং চার্জ ধরবো সেটা সেট করতে পারবো। এখানে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আমি নতুন একটা অ্যাড করছিলাম, এটা ডিলিট করে দিলাম। এই জন্য শিপিং এর এটা আপনাদের আসলে জেনে রাখা ভালো, যদি ডেভেলপারকে বললে এটা আপনার করে দিবে। আরো কিছু অ্যাডভান্স লেভেলের আছে যেগুলো আপনারা চাইলে এগুলো দেখলে বুঝতে পারবেন।
এরপরে পেমেন্টের যে বিষয়টা আছে, আপনি কিভাবে পেমেন্ট নেবেন এই জিনিসটা এখান থেকে আপনারা দেখতে পারেন বা সেট করতে পারেন। এখানে আমার কয়েকটা অপশন আছে, ক্যাশ অন ডেলিভারি, চেক পেমেন্ট, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। এখানে ক্যাশ অন ডেলিভারি রাখছি যখন আপনারা পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, এসএসএল কমার্স বা অন্যান্য যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে, ওয়ালেট মিক্স, তখন এখানে এই অপশনটাও থাকবে। এখানে আপনি এই পেমেন্ট গেটওয়ে গুলো তখন এখান থেকে সেট করতে পারবেন। ডেভেলপারকে যখন বলবেন ওরা আপনাকে সবকিছু সেট করে দেবে, তখন এখানে এটা ভিজিবল হবে। আর বিকাশ, রকেট, নগদ এটা আসলে ফ্রিতেই অ্যাড করা যায়, এটা আপনারা অ্যাড করতে পারেন। এটা আমি এখানে একটু অ্যাড করে দেখাই, যেহেতু অনেকেই পেমেন্ট গেটওয়ে শুরুতে নিতে চান না, বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে অনেক সময় এটা অ্যাড করে রাখেন, আর ক্যাশ অন ডেলিভারিটা থাকে। সফটটেক আইটির একটা প্লাগইন আছে বিকাশ, রকেট, নগদের জন্য। এটা এই যে এটা যখন আপনি অ্যাড করবেন ই-কমার্সে গেলে এটা শো করবে পেমেন্টে গেলে। এখন আপনি দেখেন যে এখানে আমাদের শুধু ক্যাশ অন ডেলিভারিটা আছে, কারণ আমরা এখানে অন্য কোনো পেমেন্ট মেথড অ্যাড করি নাই। এখন যদি আমি বিকাশ, রকেট, নগদ এগুলো অ্যাড করি, এই তিনটা অলরেডি চলে আসছে। এখানে ম্যানেজে গিয়ে আমরা এখানে আমাদের বিকাশ নাম্বার, সেটা পার্সোনাল না এজেন্ট, সেট করতে পারবো, বা আমরা একটা নাম্বার অ্যাড করতে পারবো। তারপর এখানে আমরা ফিটা নিব কিনা এটাও অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো এটা যখন আমরা এখন অ্যাড করলাম, এখন যদি আমি চেক আউটে যাই দেখবেন যে এই তিনটা অপশনও চলে আসছে। এইভাবে যদি আপনাদের আরো পেমেন্ট গেটওয়ে থাকে, যদি আমি বিকাশে পে করতে চাই, আমার ওই যে বিকাশের নাম্বার চলে আসছে, বিকাশের নাম্বার আর ট্রানজাকশন আইডি দিয়ে আমরা অর্ডার করতে পারবো। এটা পরে আমরা আমাদের ব্যাকএন্ড প্যানেল থেকে অর্ডারটা ভেরিফাই করে অর্ডার কমপ্লিট করতে পারবো। এরপরে আরো কিছু জিনিস আছে এখানে, অ্যাকাউন্টস প্রাইভেসি। আপনি যখন সে আপনার অর্ডার করবে, আপনি তাকে মানে গেস্ট অ্যাকাউন্ট মানে অ্যালাউ করবেন কিনা, সে কোনো অ্যাকাউন্ট ছাড়া অর্ডার করতে পারবে। যদি এটা আপনি চান এটা করতে পারেন, বা চেক আউট পেজে লগ ইন রাখতে। লগ ইন রাখলে কি হয়, তার একটা প্যানেল তৈরি হয় যেখান থেকে সে তার অর্ডারগুলো দেখতে পারে ইজিলি। এরপরে আছে ইমেইলস। ইমেইলস থেকে আপনারা ই-কমার্সের নিউ অর্ডার, ক্যান্সেল অর্ডার, ফেইল্ড অর্ডার, আপনার যে নতুন অর্ডারগুলো হবে এটা কোথায় আসবে, ইমেইলটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন। এটা একটু দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। এখন আমরা দেখব যে একটা প্রোডাক্ট অর্ডার করলে এটা আমরা কোন জায়গায় পাবো বা কিভাবে পাবো। এখন আমি এই প্রোডাক্ট অর্ডার করি, আমি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলাম। যে আমাদের প্রোডাক্ট অর্ডার হয়ে গেছে। এখন এই অর্ডারটা আমরা কোথায় পাবো, কিভাবে ম্যানেজ করব সেটা দেখব। ই-কমার্সের থেকে আমাদের এখানে অপশন আছে অর্ডার, এই যে একটা অর্ডার আসছে এখানে চলে আসছে। যখন আপনার এগুলো সব সেট আপ করা থাকবে, আপনার ইমেইলে অর্ডারটা চলে যাবে। আমার একটা অর্ডার আসছে, এখানে দেখাচ্ছে যে অর্ডারটা পেন্ডিং আছে। এখানে একটা চোখের মতো আছে, ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমার কত টাকার অর্ডার হয়েছে, কে অর্ডার করছে, কোন সময় অর্ডার করছে। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এখানে ডিটেলসটা থেকে যায় যখন অর্ডারটা আসে, কোন সময় অর্ডার, কত টাকা, মানে আপনার যারা কাস্টমার তাদের একটা লিস্ট তৈরি হয়ে যায়, যেটা আপনার একটা ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে যেটা কখনোই সম্ভব না আপনার কাস্টমারের ডাটাগুলো ম্যানেজ করা। এখান থেকে আপনার ডাটাগুলো আপনারা রেখে দিতে পারবেন। ইন ফিউচার যদি নতুন প্রোডাক্ট আনেন তাদের কাছে আপনি মার্কেটিং করতে পারবেন। এখন আপনার 10,000 প্রোডাক্ট ফেসবুক থেকে সেল হলো, কিন্তু আপনি তাদের ডাটাগুলো রাখতে পারলেন না, কারা আপনার কাস্টমার, কত টাকা সেল হলো, তখন এটা
আপনাদের জন্য লস। তো এই অর্ডারটা যখন আসবে এখান থেকে অর্ডারটা আপনি এডিট করতে পারবেন। অর্ডারটাতে যদি ক্লিক করেন এখানে বেশ কিছু স্ট্যাটাস আপনি মেইনটেইন করতে পারবেন, যে আপনার প্রোডাক্টটা পেন্ডিং পেমেন্ট, যে তার টাকাটা ঠিকমতো আসে নাই বা কোনো সমস্যা হয়েছে, তখন আপনি এটা পেন্ডিং পেমেন্ট স্ট্যাটাস দিয়ে রাখলেন। তখন আপনার অন্য যারা অ্যাডমিন আছে তারা যখন লগ ইন করবে দেখতে পাবে যে এই প্রোডাক্টটার পেমেন্ট ইস্যু আছে বা পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা চলতেছে। প্রসেসিং যদি থাকে প্রোডাক্টটার অর্ডারটা প্রসেসিং আছে, এখানে আপনি স্ট্যাটাসগুলো মেইনটেইন অন হোল্ড, প্রোডাক্ট ডেলিভারিটা বা প্রোডাক্ট অর্ডারটা হোল্ড করে রাখছেন। যখন আপনি এটা কমপ্লিটেড করে দিবেন তখন সব অ্যাডমিনই বুঝতে পারবে বা যারা কাজ করতে চায় যে না প্রোডাক্টটা ডেলিভারি কমপ্লিটেড। এরপর ক্যান্সেল আছে, রিফান্ডেড আছে। যদি প্রোডাক্টটার অর্ডার আপনারা ক্যান্সেল করতে চান ক্যান্সেল করতে পারবেন, আর যদি রিফান্ড করেন তখন এটার স্ট্যাটাসটা রিফান্ডেড থাকবে। তো যদি আমি এটা কমপ্লিট করে আপডেট দেই, তখন অর্ডারসে গেলে দেখাবে যে এটা কমপ্লিটেড। এই যে তার মানে এইভাবে আপনারা যদি একাধিক অ্যাডমিনও এগুলো হ্যান্ডেল করে সেক্ষেত্রে আপনারা ইজিলি এটা বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টের স্ট্যাটাস কি। মানে হিসাবের ক্ষেত্রে এটা অনেক সুবিধা হবে। এটা গেল ই-কমার্সের একটা বেশ কিছু সেটিং, যেটার মাধ্যমে আপনারা ই-কমার্স সেট করতে পারবেন বা অর্ডারটা আসলে এভাবে আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে আরো কিছু বিষয় আছে, আপনার কাস্টমার কারা এখানে লিস্ট দেখাবে, যতগুলো কাস্টমার আপনার প্রোডাক্ট অর্ডার করবেন এখানে তাদের লিস্ট চলে আসবে, যেটার মাধ্যমে ইন ফিউচার আপনারা তাদেরকে রিটার্গেটিং করতে পারবেন। তারপর রিপোর্টস আছে, যে আপনার সারা বছরে সারা মাসে বা প্রতিদিন কোন সময় কত সেল হচ্ছে, লাস্ট 7 ডেজ কত সেল, সবগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আপনার লাস্ট মান্থে কত সেল, লাস্ট ইয়ারে কত সেল, কোন প্রোডাক্টে কত সেল, আপনার কতগুলো স্টক আছে, সবগুলো এখানে। আমার তো বেশি প্রোডাক্ট নাই জন্য ওইভাবে শো করবে না। যখন আপনাদের এই কাজগুলা চলমান থাকবে এখানে সব রিপোর্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন, কাস্টমার অর্ডার, সেল, আউট স্টক, তারপর হচ্ছে আউট অফ স্টকে কোন প্রোডাক্টগুলো চলে গেছে। এটা একটা মজার বিষয় যে আউট অফ স্টক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোন কোন প্রোডাক্টগুলো আউট অফ স্টক হয়ে গেছে, ম্যানুয়াল হিসাব রাখতে হচ্ছে না, তখন এই প্রোডাক্টগুলো আপনি আবার নিতে পারবেন। তারপরে এটা অ্যানালাইটিক্স আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, যে আপনার কেমন ট্রাফিক আসতেছে বা এগুলো আপনারা অ্যানালাইজ করতে পারবেন, গুগলের মাধ্যমে পারবেন বা ই-কমার্সেরও এটা অ্যানালাইটিক্স আছে যেগুলো আপনাদেরকে হেল্প করবে। এরপর কুপন আছে, অনেক সময় আমরা কুপন দিতে চাই আমাদের কাস্টমারদের, এখান থেকে আমরা কুপন অ্যাড করতে পারবেন। সাপোজ ধরেন 26শে মার্চ আসতেছে, আপনি একটা কুপন অ্যাড করবেন 26শে মার্চ, সরি 21শে ফেব্রুয়ারিতে আপনি ধরেন একটা অফার দিলেন হচ্ছে 21 ফেব, অফার দিলেন এখানে ফিক্সড ডিসকাউন্ট, যে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা ছাড় দিবেন, তাহলে এখানে অ্যামাউন্টটা দিতে পারেন যে প্রত্যেকটা প্রোডাক্টটাতে 40 টাকা ছাড় দিবেন, বা এখানে দিলেন পার্সেন্টেজ, প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কি পরিমাণে ছাড় দিবেন, দিলেন ধরেন 15%। তারপরে অ্যালাউ ফ্রি শিপিং, যদি ফ্রি শিপিং দিতে চান ফ্রি শিপিংটা অ্যাড করতে পারেন, সাথে কিছু নিয়ম আছে মেনে। এরপর হচ্ছে কুপনটা কত তারিখে এক্সপায়ার হবে, আজকে 30 তারিখ, আমি হচ্ছে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত এটা অ্যাক্টিভ রাখবো। এরপরে কিছু জিনিস আছে রেস্ট্রিকশন, আপনি মিনিমাম কত টাকার অর্ডার করলে আপনি তাকে অফারটা দিবেন, এটা চাইলে আপনি এটা করতে পারেন যে সে যদি 2000 টাকার উপরে অর্ডার করে তাহলে আমি দিব, মিনিমাম স্পেন্ড সর্বনিম্ন কত টাকা অর্ডার করলে আপনি তাকে দিবেন। তারপর এখানে আপনি কিছু বিষয় আছে যে আপনি কোন প্রোডাক্টে ছাড় দিতে চান বা কোন ক্যাটাগরিতে ছাড় দিতে চান। এখন ধরেন আপনি মেন ফ্যাশনে ছাড় দিবেন, মেন ফ্যাশনে যা আছে সেখানে আপনি ছাড়টা দিবেন, ওই মেন ফ্যাশনে দিবেন। এরপরে ইউজেস লিমিট, কত একটা অ্যাক্টিভ কুপন আপনি কতজনকে দিবেন, কতজন ইউজার এটা ইউজ করতে পারবে, একজন ইউজার এই কুপনটা কতবার ইউজ করতে পারবে সেগুলো আপনি সেট করতে পারবেন। ধরুন আপনি এগুলো আনলিমিটেড করলেন, দিলেন না, তো আপনি এটা পাবলিশ করে দিবেন।
এরপর আমরা দেখি এটার আসলে দাম হবে কিনা। এবার যদি আমরা ম্যানুফ্যাকচারিং যাই, এখান থেকে কোন একটা প্রোডাক্ট আমরা চেক আউট করলে যেখানে হ্যাভ এ কুপন, এখানে আমরা 21 সেন্ট কুপন, আমাদের দাম ছিল হচ্ছে 530 টাকা, আমাদের 15% ছাড়ে দাম 80 টাকার মতো কমে গেল, তখন আমাদের এই সাব টোটালটা ওইভাবে অ্যাড হবে। তো আপনারা যদি চান যে কোনো বিশেষ অকেশনে আপনারা কুপন কোড দিবেন, এইভাবে আপনারা কুপন কোড অ্যাড করে দিতে পারবেন। এটা গেল মোটামুটি ই-কমার্সের ব্যবহার। এ পর্যন্ত কি কারো কোনো জিজ্ঞাসা আছে ই-কমার্সটা নিয়ে? ই-কমার্সটা কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আমরা তো শুনতে পাচ্ছি, আর মানে প্রশ্ন নেই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এবার যদি শুনতে না পাইলে তো সমস্যা। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা একটা বিষয় অ্যাড করছিলাম, ওয়েবসাইট সিকিউরিটি। আমরা অনেক সময় ওয়েবসাইট তৈরি করি কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করি না বা এটা নিয়ে কোনো কাজও করতে চাই না। তো এটার ক্ষেত্রে আমাদের উচিত আমাদের সিকিউরিটি নিয়ে কাজ করা, বা নিজেরা না করি ডেভেলপারকে দিয়ে হলেও আমরা এটা করতে পারি। এখন প্রশ্ন, আর আসলে ছোটখাটো ওয়েবসাইট গুলা ওইভাবে হ্যাকিং হয় না, কিন্তু এটা স্প্যামাররা এটা নিয়ে কাজ করা ট্রাই করে। বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইট হ্যাকাররা কেন হ্যাক করে, তাদের আপনার ওয়েবসাইট হ্যাক করে লাভ কি? যারা আমরা ছোট ব্যবসা করি, ছোট ব্যবসার ওয়েবসাইট নিয়ে তাদের লাভ কি? যেটা তারা করে যে তারা ফ্রি অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের ওয়েবসাইট গুলো হ্যাকিং এর ট্রাই করে। ফ্রি অ্যাডভার্টাইজ যখন তারা একটা আমাদের ওয়েবসাইট হ্যাক করতে পারবে, ধরেন ফেসিয়াল ফ্যাশন একটা ওয়েবসাইট, তারা এটা হ্যাক করলো, করে তাদের একটা হ্যাকিং ব্যানার এখানে ঝুলাই দিল, বা তাদের কোনো অ্যাড তারা এখানে একটা পপ আপ অ্যাড বা তারা একটা ব্যানার অ্যাড করে দিল। তখন হলো কি, ধরেন এই সাইটটাতে 10,000 ট্রাফিক পার ডে আসে, তখন 10,000 মানুষই তাদের এই অ্যাডভার্টাইজটা দেখতে পারলো। তার মানে তারা বিনা টাকায় একটা ওয়েবসাইট হ্যাক করে তাদের যে অ্যাডভার্টাইজ সেটা তারা দেখায় দিল। এই কারণে করে। তারপর কম্পিউটার আয়ত্তে নিতে, অনেক সময় ওয়েবসাইট হ্যাক করে তারা কম্পিউটিং একটা পাওয়ার ব্যবহার করে তারা কম্পিউটারটাকে আয়ত্ত করে নেয়। কারণ অনেকের তো ধরেন ভার্চুয়াল সার্ভার লাগে, তো তারা সেই কাজটা এই কম্পিউটার আয়ত্ত করে তারা তাদের বিভিন্ন অকারেন্স গুলা ওই কম্পিউটার গুলো ব্যবহার করে, বিশেষ করে ডিজিটাল কারেন্সি মাইনিং এর যে বিষয়গুলো থাকে এগুলো দিয়ে এরা হচ্ছে এই কাজগুলো করে, হ্যাকিং করে। তার ফিশিং পেজ ব্যবহার করতে অনেক সময় আমরা ফেক পেজে চলে যাই, অবিকল ফেসবুকের মতোই লগ ইন ইউজার পাসওয়ার্ডে লগ ইনের মতো পেজ চলে আসছে, লিঙ্ক অনেক সময় আমরা মানে খেয়াল করি না যে আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করতে চান, ফেসবুকের মাধ্যমে লগ ইন করেন, আমরা ওটাতে ক্লিক করি, হুবহু ফেসবুকের পপ আপই ওপেন হয়, মানে দেখে বোঝার উপায় থাকে না যেটা ফেসবুক না বা গুগল না। এক্ষেত্রে আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে ভুলটা করে ফেলি। ফিশিং ব্যবহার করে ওই ট্রাস্টেড সাইডে তাদের ফিশিং পেজ ব্যবহার করে তারা ইউজারের অ্যাকাউন্ট হ্যাকিং এর ট্রাই করে। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হ্যাক করে, ধরেন অনেকের ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনটা অনেক হচ্ছে ভালো র্যাঙ্কে থাকে, গুগল সার্চ করলে আগে আসে, সেই ক্ষেত্রে তারা যেটা করে ওই ওয়েবসাইট গুলো হ্যাক করে তাদের ব্যাকলিঙ্ক গুলা বসায় রাখে, যে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে তাদের লিঙ্কে চলে যায়। এটা তাদের একটা সুবিধা। স্প্যামিং করতে অনেক সময়, বিশেষ করে মেইল স্প্যামিংটা খুব হয়, আপনার সার্ভার হ্যাক করে বা আপনার ওয়েবসাইট হ্যাক করে আপনার এটা থেকে তারা ওই বিভিন্ন তাদের হ্যাকারদের মেইল স্প্যামিং মেইল তারা মানুষকে পাঠায়। অনেক সময় এটা খুব বেশি হয়ে থাকে। এগুলা করতে ম্যালওয়্যার ছড়াইতে হ্যাকাররা হ্যাক করে ম্যালওয়্যার ছড়াই দেয়, মানে ওয়েবসাইটে ম্যালওয়্যার সফটওয়্যার ইনজেক্ট করে দেয়, তখন ওই সাইডে
যারা ভিজিট করে তাদের পিসিতে কোনো একটা ত্রুটি বা এই জাতীয় কোনো সমস্যা থাকলে হ্যাকাররা তখন ওইটা হ্যাক করে ফেলে। তো শুধু যে আপনার ওয়েবসাইটটা আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য করা হয় এটা না, এটার মাধ্যমে অনেককে অনেক সময় ক্ষতিগ্রস্ত করার ট্রাই করতে পারে। তো এইসব কারণে মূলত ওই ছোট ওয়েবসাইট গুলো হ্যাকাররা, কারণ বড়গুলা তো বুঝেনি যে এখান থেকে অনেক বিষয় থাকে, সেটার জন্য হ্যাক করে টাকা পয়সা। বা এখন ওয়েবসাইট হ্যাকিং কিভাবে করে তারা, মানে ওয়েবসাইটে হ্যাকিং বলতে গেলে কি, ওয়েবসাইটটা আপনি যে একটা ওয়েবসাইট তৈরি করলেন সেটার উপর কি ধরনের অ্যাটাকটা আসতে পারে সেগুলো যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি, তাহলে একটা ওয়েবসাইট তৈরি করার পরে যখন আপনি এটা পাবলিশ করবেন তখন যারা এই স্প্যামাররা বা হ্যাকাররা আপনাকে কি কি ওয়েতে আপনার ওয়েবসাইটটাকে অ্যাটাক করতে পারে, ট্রাই করতে পারে। প্রথমে যেটা আছে ব্রুট ফোর্স, তারপর ফেক বোট ট্রাফিক, এসকিউএল ইনজেকশন অ্যাটাক, যেটা আমরা বিভিন্ন প্লাগইন, ফ্রি প্লাগইন ইউজ করার কারণে হয়ে থাকে, ডিডোস অ্যাটাক, আরো নানা ধরনের অ্যাটাক আছে। তো একটা বিষয় আগে বলে রাখা দরকার, কোন সাইটই বলা যাবে না যে আমার ওয়েবসাইটটা হ্যাক হবে না। কত বড় বড় সাইট, ক্রিপ্টোকারেন্সি বা এই জাতীয় সাইট হ্যাক হয়, সেক্ষেত্রে আমরা এটা ইনশিওর করতে পারি না যে আমাদের ওয়েবসাইট হ্যাক হবে না। তো সেক্ষেত্রে কিন্তু কিছু সতর্কতা আমরা ইউজ করতে পারি যাতে আমাদের ওয়েবসাইটটার উপরে এই অ্যাটাকগুলো আসলে আমরা এটা প্রতিহত করতে পারি বা আমাদের ওয়েবসাইটটাকে আমরা সিকিউর রাখতে পারি। তো ব্রুট ফোর্স অ্যাটাকটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে লগইন প্যানেল আছে সেখানে তারা রোবটের মাধ্যমে অথবা ম্যানুয়াল, অনেক সময় তারা ইউজার গেস করে করে পাসওয়ার্ড গেস, অনেক সময় আমরা খুব সহজ পাসওয়ার্ড রাখি, অ্যাডমিন 1 2 3 এই সেই। তো এই ক্ষেত্রে তারা বাই ডিফল্ট মনে করে যে অ্যাডমিন অথবা ওয়েবসাইটের যে নাম সেই নামটাকে ব্যবহার করে অনেক সময় ম্যানুয়ালি এবং রোবটের মাধ্যমে র্যান্ডমলি ট্রাই করতে থাকে আমাদের লগইন পেজটাতে। এটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক, যে তারা কন্টিনিউ আমাদের ওয়েবসাইটের লগইনের ট্রাই করতেই থাকে। অনেক সময় ম্যানুয়ালিও ট্রাই করতে পারে মানুষ, রিয়েল পারসন, রিয়েল ইউজার, অনেক সময় রোবটের মাধ্যমেও করাইতে পারে। তো এই ক্ষেত্রে যেটা আমাদের হতে পারে, দুইটা জিনিস ঘটতে পারে আমাদের ওয়েবসাইটের সাথে, একটা হচ্ছে হোস্টিং সাসপেনশন আর দ্বিতীয় হচ্ছে গেইন ওয়েবসাইট অ্যাক্সেস। গেইন ওয়েবসাইট অ্যাক্সেস বলতে তাদের যদি কোনো সময় এটা টাই করতে করতে তারা ইউজার পাসওয়ার্ড মিলাই ফেলতে পারে, আপনার ওয়েবসাইটটা তারা অ্যাক্সেস করে ফেলবে, আপনার ওয়েবসাইটটা বেহাত হয়ে যাবে। আর দ্বিতীয় যে কারণটা হতে পারে যে হ্যাকাররা ব্রুট ফোর্সের মাধ্যমে বারবার যখন টাই করবে আপনার ওয়েবসাইটের যে সার্ভার আছে এটার উপর একটা লোড পড়বে, যদি শেয়ার্ড হোস্টিং হয় সেক্ষেত্রে কোম্পানি যখন বুঝতে পারবে যে আপনার এটার উপর খুব বেশি অ্যাটাক হচ্ছে বা সার্ভারের উপর খুব প্রভাব পড়তেছে, তখন দেখা যাচ্ছে যে আপনার সার্ভারটা তারা সাসপেন্ড করে দেবে, তখন ওয়েবসাইট বন্ধ হবে। এই দুইটা জিনিস ঘটতে পারে। তারপর ফেক বোট ট্রাফিক, আমরা যখন একটা ওয়েবসাইটে ভিজিট করি তো তখন এটা আমরা হচ্ছে রিয়েল পারসন, আমরা রিয়েল ভাবে এটা হচ্ছে আমরা ব্রাউজ করতেছে, আমি করতেছি, কিন্তু তখন এরা ফেক ট্রাফিক পাঠায়, মানে অসহ্য ফেক ট্রাফিক, মানে যেটা হচ্ছে আপনার রিয়েল ট্রাফিক না। তো এই ট্রাফিকটা আসার পরে আপনার তো একটা ব্যান্ডউইথের লিমিট থাকে, সেটা হচ্ছে এই ব্যান্ডউইথের লিমিটটা ক্রস করতে পারে। এমন হতে পারে যে সার্ভারটা ক্র্যাশ করে ফেললো, আপনি একটা সার্ভার নিছেন, মানে এত পরিমাণে ট্রাফিক যেটা এই ট্রাফিক কন্ট্রোল করার মতো হচ্ছে ক্ষমতা আপনার সার্ভারের নাই, তখন সার্ভারটা ক্র্যাশ করতে পারে। এটা একটা সমস্যা হতে পারে। আরেকটা সমস্যা হতে পারে যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, গুগল অ্যাডসেন্স রিয়েল ট্রাফিক এবং রিয়েল ট্রাফিকের অ্যাড ক্লিকের ভিত্তিতে আপনাদের আর্নিং এর যে বিষয়টা থাকে এটা নষ্ট হতে পারে। যখন গুগল দেখবে যে ফেক ট্রাফিক আসতেছে, গুগল তো আর এটা বুঝবে না যে এটা হ্যাকাররা বা স্প্যামাররা করতেছে, তারা মনে করবে এটা আপনি করতেছেন, তখন তারা হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে নষ্ট করে দিতে পারে, মানে আপনাকে সাসপেন্ড করতে পারে। তারপর হচ্ছে এসকিউএল ইনজেকশন অ্যাটাক করে। আমরা অনেক সময় ফ্রি প্লাগইন ইউজ করি, এটা আসলে খুবই নিজেরাই করে থাকি। অনেক সময় একটা জিনিস দরকার, আমরা প্লাগইন অ্যাড করতে থাকি বা বিভিন্ন সাইটে আমরা ভালো ভালো প্লাগইন ফ্রি পাই, কিন্তু এই প্লাগইন গুলো আসলে ম্যালওয়্যার যুক্ত থাকে। যখন আমরা এটা আমাদের সার্ভারে এই ওয়েবসাইটে অ্যাড করি এই প্লাগইন গুলা বা থিম গুলা, তখনই এটা আমাদের হচ্ছে অ্যাটাক করে বসে। তো এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে যাতে এটা না হয়। তারপর ডিডোস অ্যাটাক, বর্তমান সময়ে ওয়েবসাইট নিরাপত্তায় ডিডোস অ্যাটাকটা খুবই বেশি হয়। ডিডোস হচ্ছে ডেনিয়াস অফ সার্ভিসেস অ্যাটাক, এটা এক ধরনের সাইবার অ্যাটাক
যেখানে বিভিন্ন কম্পিউটারের ডিভাইসগুলোকে হ্যাক করে আপনার ওয়েব সার্ভারকে টার্গেট করা হয়। মানে বিভিন্ন কম্পিউটার থেকে আপনার ওয়েবসাইটটাকে টার্গেট করে বারবার হ্যাকাররা এখানে ফেক ট্রাফিক পাঠাতে থাকে, যার ফলে হয় আপনার সার্ভারটা এতটাই ট্রাফিক রিকোয়েস্ট একসাথে নিতে পারে, ক্র্যাশ করে। এর ফলে ওয়েবসাইটটা মানে আর সচল থাকে না। তো এই ধরনের অ্যাটাক এখন করা হয়। তো এই ধরনের অ্যাটাক থেকে বাঁচতেও আমাদের কিছু কাজ করতে হবে, যাতে আমাদের ওয়েবসাইটে এই ফেক ট্রাফিক গুলা দিয়ে বা বিভিন্ন কম্পিউটার হ্যাক করে আমাদের ওয়েবসাইটে অ্যাটাক না করা যায়। এই জন্য আমাদের ওয়েবসাইটটাকে সুরক্ষা করার জন্য কিছু কাজ আমরা করতে পারি। সেটা হচ্ছে প্রথমত আমাদের ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট লগইন হচ্ছে wp admin ওয়েবসাইট domain.com wp admin, এটা হচ্ছে লগইনের বাই ডিফল্ট লগইন লিংক। আচ্ছা হচ্ছে সাথে হচ্ছে আছে আরেকটা wp-login.php। এই দুটো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট লগইন লিংক। যখন আমরা ওয়েবসাইট করব আমরা এই লগইন লিংকটাকে চাইলে চেঞ্জ করে, যখন তারা বাই ডিফল্ট লগইন লিংক পাবে তখনই তো তারা টাইপ করতে, যেমন আমি হচ্ছে বড় হলো ইউজার পাসওয়ার্ড দিয়ে সবসময় টাইপ করতে থাকবো, তখন বা এটা হচ্ছে রোবটের মাধ্যমে কন্টিনিউয়াস টাইপ করতে থাকবো। তো এই জিনিসটা তারা কখন করতে পারবে, যখন তারা আপনার লগইন লিংকটা পেয়ে যাবে। এই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, আমরা লগইন লিংকটা চেঞ্জ করে ফেলতে পারি, ডেভেলপারের সঙ্গে কথা বলে অন্য একটা লগইন লিংক রাখতে পারি, যেটা শুধু আমরা জানবো যারা এই ওয়েবসাইটে লগইন করবে। এই কাজটা আমরা করতে পারি, লগইন লিংক চেঞ্জ করে ফেলতে পারি। দ্বিতীয়ত আমরা সচরাচর সবসময় অ্যাডমিন ইউজারটা ইউজ করে থাকি। এই জিনিসটা আমাদের চেঞ্জ করে এমন কিছু ইউজার চুজ করতে হবে যেটা হচ্ছে আমরা অন্য কেউ সহজে জানে না, অন্য কেউ গেস করতে পারবে না। ইউজারটাই যখন সেই ইউজারটা পেয়ে গেল, তার শুধু দরকার পাসওয়ার্ডটা। যখন আপনার ইউজারটা অন্য থাকলো, সেটা সে গেস করতে পারলো না। তো সেক্ষেত্রে তারা আপনাকে এই ফেক মানে লগইনের টাইপ করেও লাভ হবে না। এই জন্য আপনারা অ্যাডমিনটা পরিহার করে অন্য কোনো নাম দিবেন যেটা কেউ সহজে গেস করতে পারবে না। আর আমরা অনেক সময় সহজ পাসওয়ার্ড ইউজ করে থাকি। সহজ পাসওয়ার্ড ইউজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পাসওয়ার্ডটা সবসময় স্ট্রং রাখতে হবে, যাতে সহজে আমাদের পাসওয়ার্ডটা কেউ গেস না করতে পারে বা রোবোটিক্স এর মাধ্যমে আমাদের পাসওয়ার্ডটা না পায়। স্ট্রং পাসওয়ার্ডের কিছু বিষয় থাকে, ক্যাপিটাল, স্মল, নাম্বার, সিম্বল, 13টার বেশি থাকবে, 13 ক্যারেক্টারে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে এই ইউজার পাসওয়ার্ডটা সেট করা উচিত। এরপর হচ্ছে আমাদের সবসময় আমাদের ওয়েবসাইটের প্লাগইন বা আমাদের ওয়েবসাইটে যে থিমগুলো থাকবে সবসময় এটা আপ টু ডেট রাখতে হবে। আমরা ড্যাশবোর্ডে গেলে যে হোমের এখানে আপডেট দেখতে পাবো, আমরা মাঝে মধ্যে আমাদের প্লাগইন থিমগুলো আপডেট করে দেব। এখানে আপডেট অপশন আছে, এখান থেকে গিয়ে আমরা আমাদের এগুলো আপডেট করে ফেলতে পারবো। আমরা থিমে গিয়েও আপডেট করতে পারবো, বা আমরা হচ্ছে প্লাগইনে গিয়েও আমাদের এগুলো আপডেট করে ফেলতে পারবো। এরপর আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে পারি, বা আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ইয়ে করতে পারি, কিছু হচ্ছে সিকিউরিটি প্লাগইন আছে যেগুলো ইউজ করতে পারি। যেমন আমি যদি এখন দেখাই এটা কিভাবে করতে পারবেন, আমি বিশেষ করে ওয়ার্ডপ্রেসটাকেই সাজেস্ট করি, বিকজ এটা আমি ইউজ করি, এটা সম্পর্কে মোটামুটি জানা আছে। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন ওয়ার্ডপ্রেসের জন্য। আমি আমার ওয়েবসাইট এইটাতে ধরেন লগইন লিংকটা চেঞ্জ করে রাখছি। যদি আমার wp admin এ টাইপ করে, wp-login.php তে টাইপ করে, সে পাবে না, লগইন লিংকটা এখানে শো করবে না। এটা আমি চেঞ্জ করে রাখছি। কি রাখছি এটা আমি জানি। তো এরকম যখন আপনি করবেন, তখন এটা ধরেন স্প্যামাররা বা হ্যাকাররা সহজে আপনার লগইন লিংকটা পাবে না। আর লগইন লিংকটা পায় তখন তাদের এই টাইপ করতে সুবিধা হয়।
তো এই প্লাগইনটাতে প্রথমে আপনি মেইল অ্যাড করবেন। fashion.com একটা মেইল দিলেন। এখানে অনেকগুলো সেটিং আছে। ড্যাশবোর্ডে যদি যাই, আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করতে পারেন না। আপনার ওয়েবসাইটে কখন কি দরকার, কি কি ইস্যু আছে, এটা আপনাকে প্রথমে এটা শো করাই দেবে। এটাতে যখন যাবেন, আর আপনাকে সবসময় এটা মেইল করতেই থাকবে। যখন যে ইস্যুগুলো আসবে এটা মেইল করতে থাকবে। এই যে ওরা বলতেছে যে প্লাগইনটা আপডেট করতে হবে এবং এটার হচ্ছে প্রায়োরিটি কেমন, মিডিয়াম বা ডিটেইলস চাইলে দেখতে হবে। শুরুতে তারা ইস্যুটা দেখাবে, এখান থেকে আপনারা স্ক্যান করতে পারেন যে কোনো ভাইরাস এই ওয়েবসাইটে আছে কিনা, এটা স্ক্যান করে দেখতে পারবেন। এরপরে অল অপশন, যেখানে যতগুলো সেটিং আছে সেটা আপনারা দেখতে পারবেন। আর যখনই নতুন কোনো ডিভাইস থেকে আপনার ওয়েবসাইটে লগ ইন করা হবে, তৎক্ষণাৎ তারা এখানে আপনাকে মেইল করে দিবে। এটা আমি দেখাচ্ছি। কাস্টমাইজেশন, যে বেসিক অপশন এখানে আছে, এগুলো দেখতে পারবেন। বিশেষ করে আপনারা যে সেটিংটা করবেন সেটা হচ্ছে লগইন সেটিংটা দিতে হবে। লগইন সিকিউরিটি অপশন, মানে সে কতবার লগইন যদি ভুল ট্রাই করে তাকে আপনি ইয়ে করে দিবেন, ব্লক করে দিবেন। এটা টু ফ্যাক্টর অপশনে অ্যাড এর অপশন আছে। আপনি চাইলে টু ফ্যাক্টর অ্যাড করতে পারবেন বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস আছে এটার মাধ্যমে। এই যে এইটা মানে ব্রুট ফোর্সের যে অ্যাটাকটা হয়, এটা আপনি রোধে কি করতে পারেন। এখানে কতবার লগইন ফেল করার পরে তাকে আপনি ব্লক করবেন। এখানে 2 বার দিতে পারেন, 3 বার দিতে, 2 বার কেউ যদি ভুল পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটে লগইনের ট্রাই করে, তখনই তার পিসিটা লক হয়ে যাবে। সেই পিসি থেকে আর কাজ করতে পারবে না, ওই ব্রাউজার থেকে আপনার ওয়েবসাইটে সে লগইনের চেষ্টাই করতে পারবে না। 2 বার বা আপনি যতবার অ্যালাউ করবেন ততবার সে করার পরে এটা তাকে ব্লক করে দিবে। তারপর হচ্ছে লগ আউট ম্যানি ফরগট, মানে কতবার সে পাসওয়ার্ড ভুল টাইপ করলে তাকে আপনি ব্লক করে দিবেন। একবার, দুইবার, তিনবার, এভাবে আপনি অ্যালাউ করতে পারেন। কত ঘন্টা পরে এটা আপনাকে রিপোর্টটা দিবে, কাউন্ট ফেইলুরস, মানে কত ঘন্টা পরে এই ফেইলুরটা দেখাবে, এটা আপনি সেট করতে পারবেন যে কত ঘন্টা পর বা কত মিনিট পরে। তারপরে অ্যামাউন্ট অফ ইউজার লক, কত ইউজার লক আউট হয়েছে এটা আপনি দেখতে পাবেন। ওই নির্দিষ্ট সময় পরে আপনাকে ওরা মেইল করে দিবে যে এই ইউজারটা এই পরিমাণে লক হয়েছে। আপনি চাইলে কিছু ইউজার লক করে রাখতে পারবেন। এই জিনিসটা বিশেষ করে সেট করতে হবে যখন হচ্ছে আপনি আপনার এই ব্রুট ফোর্স অ্যাটাকটাই সবথেকে বেশি হয়, এর জন্য এই সেটিংটা আপনি করতে পারেন। আর যখন এটা আপনি সেট করবেন, আপনাকে কন্টিনিউ তারা আপনাকে সব আপডেটগুলো দিবে যে এখন এই আপডেটটা দরকার, এখন আপনার ওয়েবসাইটে কেউ লগ ইনের চেষ্টা করতেছে, সবগুলো দেখাবে। আমি আমার ওয়েবসাইটটার ডিটেইলসটা যদি দেখাই যে তারা কিভাবে আপনাকে এই সাপোর্টটা দিবে। এই যে আমি আমার ওয়েবসাইটে লগ ইন করছিলাম, আজকে যে সময় লগ ইন করছিলাম ওরা দেখাবে আপনার ওয়েবসাইটটাতে এই সময় লগ ইন করা হয়েছিল, লগ ইন সাকসেসফুলি হয়েছে কিনা হয় না সবকিছু বলে দিবে। আর যখন আপনার ওয়েবসাইটে অ্যাটাক চলবে সেটা ওরা দেখাবে। আমি ওয়ার্ড
ওই যে যদি কোনো সমস্যা থাকে ওরা এটা ফাউন্ড করে দেখাবে। আর যখন আপনার ওয়েবসাইটে কেউ লগ ইনের ট্রাই করবে তখন এটা ওরা আপনাকে অ্যালার্ট করবে। যেমন আমার কিছুদিন আগে খুব বেশি লগ ইনে যে মানে কন্টিনিউ ট্রাই করতেছিল বিভিন্ন লোকেশন থেকে, ওরা ওটা দেখাবে যে আপনার কোন জায়গা থেকে আপনার কতবার ব্লক করছেন, কোন ইউজার ইউজ করে তারা ট্রাই করছে, কোন পাসওয়ার্ড ইউজ করে ট্রাই করতেছে, তারা সবকিছু দেখাবে কোন তারিখে কোন দেশ থেকে আপনার এটা। এই যে আমার ওয়েবসাইটে তারা টপ 10 ফেইলর কি লিখে ট্রাই করছে, তারা ইউজার নেম ট্রাই করছে এয়ার হোস্ট বিডি 15 বার ফেল করছে, অ্যাডমিন লিখে ট্রাই করছে 12 বার ফেল করছে, তারপর অ্যাডমিন এভন এটা লিখে এটা ট্রাই করছে একবার। কোন জায়গা থেকে সবকিছু আপনাকে রিপোর্টটা দিয়ে দিবে, তখন আপনি এটা সচেতন হতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কেউ লগ ইনের ট্রাই করতেছে বা কি ইউজার লিখে ট্রাই করতেছে, তখন সেভাবে আপনি সতর্ক হতে পারবেন। যেমন আমার ইন্ডিয়া থেকে ট্রাই করছে 18 বার, এটা আসলে ওয়ান টাইমে দেখাচ্ছে কারণ এটা কন্টিনিউ হচ্ছিল, এটা হচ্ছে কন্টিনিউ বিভিন্ন দেশ থেকে এরা ট্রাই করতেছিল। লোকেশনটা ওরা শো করে যে ইন্ডিয়া লোকেশন কোন জায়গা থেকে ট্রাই করছে, কোন আইপি অ্যাড্রেস থেকে, সবকিছু ওরা শো করে, কোন হোস্ট থেকে। মানে ওরা ভিপিএন দিয়ে বিভিন্ন লোকেশন, এই যে ইন্ডিয়া কলকাতা এরকম বিভিন্ন জায়গা থেকে কন্টিনিউ ট্রাই করে যাচ্ছিল। এটা হচ্ছে আমাকে ওরা অ্যালার্ট করছে। যখন আপনি এগুলা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কেউ ট্রাই করতেছে কিনা। যেমন এই যে এটা স্পেন থেকে ট্রাই করছে, কোন ডাটা ইউজ করে ট্রাই করছে, কোন আইপি ইউজ করে, কোন লিঙ্কে ট্রাই করতেছে, এগুলো সব আপনি পাবেন। এগুলো নিয়ে অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে মোটামুটি একটা সিকিউরিটি দিয়ে এটাকে আপনি ম্যানেজ করতে পারেন, যাতে আপনার ওয়েবসাইটটাকে স্প্যামাররা বা অন্যান্য যারা আছে ওয়েবসাইটটাকে অ্যাটাকটা শিকার না করতে পারে। এই জন্য আপনি যদি এই সামান্য কিছু বিষয় নিয়ে কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ওয়েবসাইটটা ভালো সিকিউর থাকবে। লগইন লিংকটা চেঞ্জ করলেন, ইউজারটা চেঞ্জ করলেন, পাসওয়ার্ডটা স্ট্রং দিলেন, সবসময় প্লাগইন তারপর হচ্ছে থিমগুলো আপ টু ডেট রাখলেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতে পারেন। যখন আপনি লগ ইন করবেন আপনার ফোনে কোড আসবে, যেমন আমাদের ফেসবুকে এখন গুগলে এটা হচ্ছে কোডটা আসে, ওটিপিটা আসে, সেভাবে আপনি আপনার ওয়েবসাইট থেকে ওইটাকে করতে পারবেন। আর এই সেটিং গুলা করে আপনি আপনার ব্রডফোর্সটাকে অনেকটাই সেভ করতে পারবেন। দুইবারের বেশি কেউ টাইপ করলে সেটা রোবট হোক আর পার্সন হোক, তাকে ওখানে ইয়ে করে দিবেন। যদি এটা না থাকতো তাহলে সে আনলিমিটেড বার টাইপ করার সুযোগ পাইতো। আর আপনি আপনার মেইলে অ্যালার্ট যাবে, এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কি অবস্থা, কখন কি হাল হচ্ছে। তো এইগুলা একটু যদি ম্যানেজ করতে পারেন বা এগুলো যদি একটু নিজের মতো করে সেট করতে পারেন, ইনশাআল্লাহ অনেকটাই সিকিউর থাকবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এই ছিল মূলত আজকের টপিকগুলা। ই কমার্স ওয়েবসাইট কেন প্রয়োজন, কিভাবে ওয়েবসাইটটা ম্যানেজ করতে পারেন, আর ওয়েবসাইটের সিকিউরিটির জন্য কি কাজ করতে পারেন। তো আজকের মতো মোটামুটি শেষ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বা কিছু না বুঝলে বা যে কোনো বিষয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভাই একটা কোশ্চেন ছিল আমার। জি ভাই বলেন। হ্যাঁ, ওই যে ইউআরএলটা, লগইনের ইউআরএলটা কিভাবে ওয়ার্ডপ্রেসে চেঞ্জ করবো, এটা একটু দেখাই দিতেন যদি ভাই। এইটা আসলে ডেভেলপারের কাজ। তো আপনি একটা যদি ইউটিউব ভিডিও দেখেন, খুব ইজি ওয়ে, এগুলা খুব কঠিন কিছু না। আমি যদি আপনাকে একটা ভিডিও শুধু সার্চ করবেন যে হাউ টু চেঞ্জ লগইন লিঙ্ক ওয়ার্ডপ্রেস, এইটুকু লিখলে আপনাকে এটা ওরা দিয়ে দিবে। হ্যাঁ, আর এটা সিপ্যানেল থেকেও করতে হয়। তো আর অনেক প্লাগইন আছে, এটা প্লাগইনটা অটো আপনাকে লিঙ্কটা চেঞ্জ করে দেয়, তার থেকে সিপ্যানেল থেকে করাই ভালো। তবে এটা হচ্ছে আপনি কোনো একটা ইউটিউব ভিডিও দেখলেও পাবেন। আমাকে যদি পরে আপনি নকও করেন, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই নামে, যেখানে হচ্ছে আমার এই ওয়ার্কশপের ডিটেলসটা দিয়ে দিব। ভিডিওটাও আপলোড হচ্ছে আজকে, এটাও আমি আপলোড করে দিব। ওখানে যদি আপনি আমাকে লিখেন বা পার্সোনালি কোথাও কানেক্ট করে চান, আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিব। ওটা দেখে খুব ইজিলি দেখেও আপনি এই লিংকটা চেঞ্জ করে ফেলতে পারবেন। আর কোনো প্রশ্ন আছে কারো? ভিডিওগুলা কোথায় পাওয়া যাবে ভাইয়া? না হলে আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের ওয়ার্কশপটা শেষ করতে পারি। হ্যালো, জি সাবির ভাই বলেন। ভিডিওগুলা কোথায় পাওয়া যাবে?
আহ, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি আপনাদের যখন মেইল করেছিলাম ওখানে দিয়ে দিয়েছি, ওই গ্রুপটাতে জয়েন করলে ওখানেই পাবেন। আচ্ছা ওখানে জয়েন করলে ওখানে আমি ভিডিওটা ওই ইউটিউবে মেইলে আপলোড করে দেওয়া দিয়ে হয়েছে দেবো। নাকি ফেসবুক গ্রুপে? মেইলে দিয়েছি। আমি তো ভাইয়া আসলে আর যদি জয়েন করে মেইল আর যদি পাইনি আমাকে বা আমার সাথে যদি ফেসবুকে কানেক্টেড থাকেন তাহলে হচ্ছে আমি জি আছি, ফেসবুকে নক করলে আমি কানেক্টেড আছি। লিংকটা দিয়ে দিব, লিংকটা দিয়ে দিব না, ওখান থেকে আপনারা ওখানে আপডেটগুলো পাবেন। আর ফিউচারে যদি কি এরকম কি সেশন আরো নামের দ্রুত গ্রুপ, আরো অনেক মানে কি মেনশন করে বলতে হবে ফেসবুক গ্রুপের কথা, সরি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা? না, আমাকে শুধু মেসেজ করলে হবে যে ভাইয়া ক্লাসে ছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকটা দেন, আচ্ছা তাহলে আমি দিয়ে দিব না। আর মোটামুটি বেশি জয়েন করে নাই, হয়তো অনেকে ব্যস্ত আছেন। আর আপনাদের কি কোনো উপকার হলো বা কিছু শিখতে পারলেন কিনা আপনাদের ফিডব্যাক যদি দিতেন, শিখার মতো কিছু ছিল কিনা। জি ভাইয়া, শেখার মতো ছিল, এটা আমার কাছে নতুন ছিল, জানা ছিল না আর কি। আচ্ছা, হ্যাঁ, জি জি, আপনারা চাইলে ওই হোয়াটসঅ্যাপে অ্যাড থাকেন, যদি ইন ফিউচারে আরো অনেক টপিক তো থাকে ব্যবসার সাথে সংশ্লিষ্ট, এগুলো নিয়ে আমরা ওয়ার্কশপ করার চিন্তা করতেছি, জাস্ট এটা দিয়ে শুরু করলাম। তো ওখানে ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেটটা থাকবে, গ্রুপটাতেও থাকবে। ভাইয়া ই কমার্স টেকনোলজি যে সব হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এটার কথা বলতেছেন ভাইয়া? জি জি জি, ওখানে আমি সবকিছু দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। জি ভাই, আজকে যারা জয়েন ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, সুন্দর করে বুঝিয়েছেন, অনেক নতুন নতুন জিনিস শিখলাম, আর পুরনো নতুন মিলিয়ে অনেক কিছু একটু ঝালাই হলো। থ্যাংক ইউ। ধন্যবাদ নাজিন আপু, আপনি জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। না, দরকার ছিল, অনেকদিন ধরেই ভাবছি করবো জি জি, করবো। না আজকে বিস্তারিত ছিল তো, এটা আসলে অনেক ডিটেলস ছিল, প্রোডাক্ট আপলোডের যে বিষয়গুলো আছে